এক্সট্রা কিছু বিষয় আপনাদেরকে একটু বলে রাখা দরকার বা জানায় রাখা দরকার। এগুলো হয়তোবা খুব বেশি জরুরি না, আপনাদের আগ্রহ ছিল। কয়েকজন বলতেছিলেন যে আমরা ওয়ার্ডের বাকি কাজগুলো দেখতে চাই, তো ওখান থেকে আর কি এটা দেখা। এবং আজকে আমরা গুগল ফর্ম নিয়ে আলোচনা করব। এই দুইটা কাজ আমরা করব আজকে। হলো আমরা এক্সট্রা কিছু কাজ এখান থেকে করব, গুগল ফর্ম নিয়ে আলোচনা করব, এবং আমরা একটা কাজ আপনাকে দেব, সেই কাজটা আপনারা আমাকে করে দেবেন আগামীকালকে। তো এটা আমি কাজটা আপনাদেরকে স্ক্রিনে এখানে দেখাই দিব, প্লাস হলো আমি গ্রুপেও এটাকে পোস্ট করে দেব। এখন আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা হোম সম্পর্কে সবগুলো কাজ দেখতে পারছিলাম। হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা সম্পর্কে, এই তিনটা বিষয়ে মেবি কারোর কোনো প্রবলেম থাকার কথা না। আছে কি কোনো প্রবলেম আছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, একটু আপনারা একটু ভয়েস দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমাদের হোম, ইনসার্ট এবং লেআউট এই তিনটাতে কোনো প্রবলেম নেই। না স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি। আমরা দেখি হলো আসলে আপনাদের ওয়ার্ডের ভিতরে হোম, ইনসার্ট এবং লেআউট এই তিনটেই মূল কাজ থাকে। ডিজাইনের জন্য এই তিনটেই ম্যাক্সিমাম ইউজ হয়। এছাড়া বাকি কিছু ফিচার আপনার এই যে মেইলিং, তারপরে রিভিউ, ভিউ, এগুলোতে দেওয়া থাকে। স্যার, তো এগুলো আমরা দেখার চেষ্টা করবো। জি, আচ্ছা স্যার, এই যে ছবি এখানে ফাইলের মধ্যে ছবি আনিয়ে স্যার ক্রপ করব কিভাবে স্যার? ডকুমেন্ট ফাইলের ছবি নিয়ে এসে ক্রপ করবেন। মানে ফাইল বলতে স্যার এই যে স্যার এই ডকুমেন্ট পেপারের মধ্যে ছবিটা আনার পরে স্যার এইখানে ক্রপ করব কিভাবে? আপনার ছবিটা কি ওয়ার্ড পেজে নিয়ে আসছেন? জি স্যার। ক্রপ করতে গেলে ক্রপ সাধারণত ইমেজকে ক্রপ করতে হয়, তাহলে আপনাকে ওটা ইমেজ করতে হবে। আপনার এত কিছু করার দরকার না, আপনি ওইটা ওইভাবে পাঠাই দেন, আমি এগুলো ঠিক করে নেব। না স্যার, আমি এই কথা বলতেছি না স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি শেখার জন্য বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, এই ওকে। ক্রপটা হলো কি আপনার, যেমন আমি যদি একটা ইমেজ অন করি, এই যে এটাকে যদি করি, এই ইমেজটাকে যদি আমরা ক্রপ করতে চাই, তাহলে এটা কি করবো, ওপেন করবো হলো এইভাবে। কেউ একজন মেবি আসছে, তাকে একটু আগে রিসিভ করে নেই। আমরা ক্রপ করব হলো কোনো একটা ছবিকে ওপেন উইথে যাব। ওপেন উইথে গেলে প্রিন্ট নামে একটা অপশন আছে। আবার দেখাচ্ছি, ছবির উপরে রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ থেকে প্রিন্ট নামে একটা অপশন আছে। প্রিন্টে ক্লিক করলে ছবিটা এখানে ওপেন হবে। তারপরে এখানে আপনি ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি কতটুকু ক্রপ করতে চান, এখান থেকে এই যে আমরা রেক্টেঙ্গুলার দিয়ে সিলেক্ট করলাম, ধরেন আমরা এতটুকুকে ক্রপ করতে চাই, তাহলে এতটুকু আপনি সিলেক্ট করলেন। করার পরে দেখেন এই যে ক্রপড লেখা আছে, ক্রপড, এটা ক্লিক করলে দেখবেন যে শুধু ওইটুকুই থাকবে, বাকিটুকু নাই। বুঝাইতে পারছি? স্যার, আমরা যখন সিভিটা লিখছিলাম না স্যার, ওইভাবে যে পিকচারটা আনছিলাম ইয়া থেকে, ফাইল থেকে পিকচারটা যখন আনছিলাম, ওটা হলো আনার স্ক্রিনশট। স্ক্রিনশট ওটা। না স্যার, স্ক্রিনশট না স্যার, সিভিটার উপরে কোনায় ডান দিকে কোনায় যে আমরা ছবি দিছিলাম, নিজের ছবি, জি, ইনসার্ট থেকে পিকচারটা, হ্যাঁ, ইনসার্ট থেকে পিকচারে যাবেন। হ্যাঁ পিকচারটা আমি ডকুমেন্টটা আনার পরে এখানে কি স্যার ক্রপ করা যাবে না? ডকুমেন্টসটা আনার পরে না, 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 আপনাকে ক্রপ করে আনতে হবে। ও আচ্ছা স্যার। মানে আপনার তাহলে মাইক্রোসফট ওয়ার্ড হলে আপনার রেডি করার প্রোডাক্ট এখানে দিতে হবে। ও রেডি আচ্ছা করার প্রোডাক্ট দিতে হবে। আপনার স্টুডিওতে ছবি তুলবেন, সেই ছবি সুন্দর করে তারা হলো ডিজাইন করে দিবে, সুন্দর করে আপনার মানে সুন্দর আগে করে দিবে, তারপর ওই ছবিটা আপনি ওয়ার্ড ইউজ করবেন। ও স্যার, ওয়ার্ডে আনার পরে ক্রপ করা যাবে। ওয়ার্ডে আনার পরে ক্রপ করা যায় না, তবে ছবিকে আপনার কিছুটা চাইলে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমরা যদি এই ছবিটাকে আনতে চাই, এই যে এই ছবিটাকে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, যে এখানে অনেকগুলো কালার আছে। আপনি এটুকু করতে পারেন, কিন্তু আপনার ক্রপ করতে এখান থেকে ক্রপ করা যাবে না। তারপর আমি এই যে ক্রপটা আছে, করা যাবে।
এই যে করা যাবে এই যে, কিন্তু এইভাবে ক্রপ করলে হবে কি আপনার ছবিটি হয়ে যাবে, এই যে দেখছেন প্রবলেম হয়ে যায়। ক্রপ করা যাবে, ক্রপ করে এন্টার দিয়ে দেবেন এই যে এই জায়গা থেকে ছবির উপরে ক্লিক করবেন, তারপরে এই যে দেখবেন ক্রপড, এখান থেকে যে ক্রপ নিয়ে আপনি ক্রপ নিলে যে এইভাবে ছিল, আগে ছবিটা ছিল এত বড়, এখন ছবিটা ছোট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারেন। স্যার এই জায়গাটার মধ্যে মনে করেন আমি মাথাটা কাটে ফেলবো বা আপনার মনে করেন যে চুলটা থাকবে না, এমন করা যাবে না, এইগুলো আমার। এগুলো হলো ডিজাইনের কাজ, এটা হলো আপনার ফটোশপের কাজ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আমরা কি করলাম, আমরা শুরু করতে চাচ্ছি যে আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু একটা আমরা লিখে রাখছি, আমরা মানে এখন যে কাজটা করব সেটার জন্য আমরা কিছু একটা আমি কপি করে নিয়ে আসছি। আপনারা যখন মানে এটা বুঝতে যাবেন বা করতে যাবেন তখন আমরা এটাকে লিখে নিব বা কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো এখানে আমাকে কি করতে হবে, আমরা যদি এই যে রিভিউয়ের কাজটা একটু দেখতে চাই, এই কাজগুলো মানে সিম্পল কাজ, আপনার হয়তোবা লাগে বিভিন্ন ক্ষেত্রে, তবে আপনার মানে সব জায়গায় এই কাজগুলো লাগে না। তো আপনি যদি যেহেতু দেখতে চাচ্ছেন এই জন্য আর কি আপনাকে দেখানো। আমরা কি করলাম, লেখাটাকে আগে সিলেক্ট করলাম, করার পর এখানে প্রথমে কি আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ আমার এখানে যদি আমি ক্লিক করি আমার এখানে কিন্তু বলে দিচ্ছে যে ওয়ার্ড ফিনিশ, চেক দ্য সিলেকশন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, চেক দ্য রিমাইন্ডার অফ দ্য ডকুমেন্টস। আপনি কি এখানে চেক করতে চান কি, আপনি যদি ইয়েস করেন আপনাকে বলবে কি দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। কেন কমপ্লিট বলছে, কারণ হলো এখানে কোনো গ্রামার বা কোনো বানানগত কোনো ভুল নাই, যার কারণে সে হলো সার্চ করে দেখছে পুরো আপনার এই লেখাটা সার্চ করছে, সার্চ করে দেখছে এখানে কোনো বানান ভুল নেই, যার কারণে আপনাকে কি বলে দিচ্ছে যে মানে চেক কমপ্লিট করে দিচ্ছে। এখন আপনি যদি বানান ভুল করে দেন, যেমন লিগেলের এল আপনার দুইটা দিলেন, তারপরে আপনার প্রোগ্রামসের এর এখানে একটা এ যোগ করে দিলেন, আমি কিছু বানান ভুল করে দিচ্ছি, কম্পিউটারের বানানটাকে এ করে দেন, এই যে দেখেন তিনটা বানান ভুল হলো, এখন আপনি গ্রামার চেক করেন। এখন যদি আমরা গ্রামার চেক করি তখন এই যে আপনাকে বলে দিচ্ছে, দেখেন প্রথমে সে কম্পিউটারকে ধরছে, কম্পিউটার বানান ভুল, এখন এটা আপনি ঠিক করে দেন কম্পিউটার। তারপরে কি আছে নিচে, যদি আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাই, ওকে, আপনাকে মানে বানান স্পেলিং চেক মানে আপনাকে বানান ভুলগুলো দেখাবে, আপনার পরবর্তীতে এই বানানগুলোকে ঠিক করে নেবেন। যদি আপনি মনে করেন যে না কম্পিউটার বানান এটাই বা এরকমই, তখন আপনি কি করে দিবেন, ইগনোর ওয়ান্স অথবা ইগনোর অল। যদি আপনি ইগনোর অল দেন তাহলে কম্পিউটার বানান যতগুলো এখানে আছে সবগুলো ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ইগনোর ওয়ান্স দেন তাহলে শুধুমাত্র যেটাকে সে ধরছে ভুল, যেটাকে ধরছে শুধুমাত্র ওইটাই কারেকশন করবে। তো এখন আপনি কিভাবে কারেকশন করবেন, এখানে দেখেন কম্পিউটার বানান হলো এইটা আপনি লিখছিলেন এখানে, বাট কম্পিউটার বানান কি করছে, আপনাকে একটা সাজেস্ট করছে যে কম্পিউটার বানান এইটা হবে, মানে টি এর পরে এ না হয়ে ই হবে। তো আপনি তখন কি করতে চান, চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দিলে দেখেন বানান ঠিক হয়ে গেছে। এরপরে বানান ভুল ধরছে হলো কোনটা, লিগাল। লিগালের বানান এখানে দেখেন অনেকগুলো তিনটা দেখাইছে, তিনটার ভিতর থেকে আপনার যেটাকে রাইট মনে করবেন ওইটাকে সিলেক্ট করে আপনার লিগ্যাল বানান কোনটা, এই যে এটা। এখন কাছাকাছি যেগুলো আছে যেমন লিগ্যালি আছে, তারপরে লজিক অল আছে, এরকম থাকতে পারে। তো যেহেতু আমার সরি লিগ্যাল না লজিক, তো আমরা যদি এটাকে দেই তাহলে এটা আমরা চেঞ্জ করে দিলে দেখেন এই বানানটা ঠিক হয়ে গেছে। এরপরে ধরবে হলো প্রোগ্রামস বানান ভুল আছে, তারপর প্রোগ্রামস আপনি সিলেক্ট করে নিছে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে বানান ঠিক করে দিতে পারেন। ঠিক করে দেওয়ার পর তখন আপনাকে বলতেছে চেক ইজ কমপ্লিট। ঠিক করার পরে এখন সে চেক করে দেখতেছে আর কোনো বানানগত কোনো ভুল নেই, তখন আপনাকে বলে দিবে যে দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। বুঝছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার। যারা পড়ে আসছি তারা অবশ্যই লগ ইনটা করে নেব, যারা ডকুমেন্টস জমা দেয়নি তারা ডকুমেন্টসগুলো আজকে দিয়ে দিব,
লগ ইনের সময় যদি ভুল করে না দিয়ে থাকে লগ আউটের সময় আমরা দিয়ে দিব। ওকে, একজন বলছেন যে আরেকবার দেখানোর জন্য, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা কি করছি এখানে হলো মানে গ্রামার চেক করব। গ্রামার বলতে কি এখানে দুইটা শব্দ আসছে, একটা হলো গ্রামার, একটা হলো আপনার স্পেলিং। আমরা এখানে বি এর জায়গায় ইজ করে দিলাম, না সরি, আমরা কোনটাকে চেঞ্জ করতে পারি, এই যে ইজ, দ্য কম্পিউটার ইজ, এটার জায়গায় আমরা আর করে দিলাম বা এম করে দিলাম। আমি ভুল করে দিলাম এটা, হ্যাঁ। এখন ভুল করে দিলে প্রবলেম হবে কি, এই যে দেখেন এটা সবুজ মার্কিং করতেছে। যদি আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল হয় তাহলে আপনার মার্কিং করবে হলো সবুজ, আর যদি আপনার বানানগত কোনো সমস্যা হয় তাহলে আপনাকে মার্কিং করবে হলো রেড। যেমন আমি বানান, এই যে এখানে মডার্ন আছে, মডার্নকে আমি এনকে কেটে দিয়ে এম করে দিলাম, তাহলে এটা বানান ভুল। তারপরে আমরা যদি কেরিকে বানান ভুল করে আর একটা দেই তাহলে এটা বানান ভুল আসবে। তারপরে আমরা কয়েকটা বানান ভুল করতেছি, গ্রুপ আছে, গ্রুপকে ইউ কেটে দিয়ে ও দিয়ে দিলাম, এটা হলো বানান ভুল হলো। আমরা যদি গ্রামাটিক্যাল আরেকটা ভুল করতে চাই, এই যে এখানে সিস্টেম ইজের জায়গায় আমরা আবার এম দিয়ে দিলাম, তাহলে দেখেন এম নিচ্ছে, আর যদি দিয়ে দেই তাও নিচ্ছে। ওকে, এটা নিচ্ছে, তাহলে এটাকে থাক। তো আপনারা দেখেন এখানে কয়েকটা স্পেলিং ভুল আসছে। একটা হলো এ এম, কম্পিউটার এম এ মেশিন, এটা হয় না, এটা হয় কম্পিউটার ইজ এ মেশিন। এখন এই যে এম এর জায়গায় ইজের জায়গায় আমরা এম লিখছি, এটা একটা ভুল। আমরা ধরেন টাইপ করতে যেয়ে আমাদের গ্রামাটিক্যাল ভুল হতেই পারে, আমরা টাইপ করতে গেলে আমাদের বানানগত ভুল হতেই পারে, এগুলোকে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম চেক করতে পারে। একটা চেক করছে কি, যে গ্রামাটিক্যাল ভুল একটা চেক করবে, একটা হলো বানানগত ভুল চেক করবে। এই দুইটাকে বলা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এখন এই ভুলগুলো যদি হয়ে থাকে এগুলোকে আমরা চেক করতে পারি। যেমন আমি ধরে নিলাম আমি জানি না যে মডার্ন বানান এটা হবে কি না, এটা আমি জানি না। আমি যতটুকু জানি যে মডার্ন বানান লাস্টে এম হয়। এখন আমাকে গ্রামার চেক করে দেখব যে আমি আসলে বা স্পেলিং চেক করে দেখব আসলে মডার্ন বানানটা এম হয় না কি এন হয়। এই জন্য আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমরা স্পেলিং গ্রামার চেকে যাব। গেলে প্রথমে আপনাকে দেখাচ্ছে কি, এই যে কেরি বানান, এই যে এটা ভুল। কেরি বানান কোনটা হবে, যে নিচে সাজেস্ট করতেছে। শুধু কেরি না, এই রিলেটেড যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ আপনাকে এখানে দেখাবে। এই কেরি রিলেটেড কাছাকাছি যে শব্দগুলো আছে, যেমন আপনার CARY হতে পারে, তারপরে CRY হতে পারে, CAR কার হতে পারে, কার কেরি এক কাছাকাছি উচ্চারণ, তারপরে CARE হতে পারে, এরকম মানে আপনার এই যে কার্ড হতে পারে, চার্ট হতে পারে। হ্যাঁ, এই যে মানে কাছাকাছি যে শব্দগুলো আছে সেগুলোকে আপনাকে সাজেস্ট করবে, এবং সবচেয়ে যেটাকে সে মানে মনে করবে যে না আপনি এটাই লিখতে চাচ্ছেন, ওই শব্দটাকে প্রথমে দিয়ে এটাকে মার্কিং করে রাখবে। মানে এটা হলো ইউজারদেরকে বোঝার সুবিধার জন্য। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে চেঞ্জ করে দেই তখন দেখুন আপনার এই যে কেরি বানানটা ঠিক হয়ে গেছে। এরপরে দেখেন ভুল দেখাচ্ছিল যে এম ভুল দেখাচ্ছে। এম মানে কি, আপনার গ্রামাটিক্যাল ভুল দেখাচ্ছে। এখন এই জায়গায় কী হবে, এই যে এখানে নিচে বলেই দিছে কী হবে, ইজ হবে। তাহলে আপনি এখানে ইজ করে দেবেন, হ্যাঁ, এই যে সিলেক্ট করে আপনি এটাকে চেঞ্জ করে দেবেন, তাহলে দেখেন আপনার ইজ হয়ে গেছে, এই যে এম এর জায়গায় ইজ হয়ে গেছে। আবার নিচে দেখেন এখানে হলো স্পেলিং ভুল দেখাইছে, রেড মার্কিং মানে হলো স্পেলিং ভুল। তাহলে এটা কী হবে, যে মডার্ন আপনাকে সাজেস্ট করতেছে, আপনি চেঞ্জ করে দেন মডার্ন। গ্রুপ বানান, আপনার এই যে গ্রুপ বানানটাকে ভুল দিচ্ছে, গ্রুপ কী হবে, GROUP গ্রুপ হবে। আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যখন আপনার টোটাল হয়ে যাবে তখন আপনাকে বলবে যে চেক ইজ কমপ্লিট, মানে স্পেলিং এবং গ্রামার এই দুইটা চেক তার কমপ্লিট হয়ে গেছে। যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনি ওকে দিয়ে দিবেন। এখন ক্লিয়ার কিনা? এখন আমরা ক্লিয়ার।
তো এটা ছিল একটা পার্ট। তারপরে যদি আমরা আরও কিছু বিষয় এখানে দেখতে চাই, এখানে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট আপনি যদি ক্লিক করেন দেখেন একটা ফর্ম আসতেছে। ওয়ার্ড কাউন্ট বলতে কি যে এখানে আপনি যে লেখাগুলো লিখছেন সেখানে কতগুলো ওয়ার্ড, কতগুলো স্পেস, কতগুলো লাইন, কতগুলো আপনার ক্যারেক্টার ইউজ করছেন সেগুলো দেখাবেন ওয়ার্ড কাউন্টে। ওয়ার্ড কাউন্ট ক্লিক করলে দেখেন আমার এখানে পেজ হলো একটা, আমরা একটা পেজের ভিতরে লিখছি। ওয়ার্ড আছে কত? 89। এখানে আমাদের 89টা শব্দ আছে, ছোট বড় সব কিছু মিলে 89টা শব্দ। যেমন এ হলো একটা শব্দ, আবার মেশিন এটাও একটা। তো এই শব্দগুলো এখানে দেওয়া আছে। তো যেটা দেখলাম যে আমাদের এখানে কতগুলো শব্দ আছে, আমরা এখান থেকে ওয়ার্ড কাউন্ট করলে আমরা দেখতে পারবো যে 79টা শব্দ আছে। এখানে আপনার ক্যারেক্টারের মাঝখানে নো স্পেস আছে, কোনো স্পেস নাই, ক্যারেক্টারের মাঝখানে কোনো স্পেস নাই, এরকম আছে 477টা। নো স্পেস বলতে কি যে আপনি এই যে ধরেন স্কুল লিখলেন, সরি স্কুল লিখলেন, এখানে কয়টা নো স্পেস আছে? মানে ক্যারেক্টার কয়টা এখানে? 6টা। তার মানে এখানে নো স্পেস হলো 6টা। মানে আমরা এখানে 6টা ক্যারেক্টার লিখছি কিন্তু কোনো স্পেস ব্যবহার করি নাই। আবার এটাকেই বলা হচ্ছে নো স্পেস। আবার এখানে বলা হচ্ছে যে ক্যারেক্টার উইথ স্পেস, মানে আপনি এখানে স্পেস কতগুলো ব্যবহার করছেন সেগুলো 566টা স্পেস এখানে ব্যবহার করা হয়েছে। প্যারাগ্রাফ কয়টা? এখানে প্যারাগ্রাফ হলো আমার একটা প্যারাগ্রাফে লিখছি। তারপর আমার এখানে লাইন সংখ্যা আছে কয়টা? 9টা। এখানে আপনি যদি লাইন গুনেন দেখবেন 9টা লাইন আছে। আপনি যদি এখানে একটা এন্টার দেওয়ার চেষ্টা করেন, এই জায়গায় যদি আমরা একটা এন্টার দিয়ে রাখি তাহলে আমার প্যারাগ্রাফ হবে 2টা। এখন আপনি সিলেক্ট করে চেক করেন, দেখেন আপনার প্যারাগ্রাফ 2টা দেখাচ্ছে। বুঝতে পারছি কিনা? আমরা কি ক্লিয়ার বিষয়টা? রেসপন্স করি একটু। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা যারা পরে জয়েন করছি অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, অ্যাটেন্ডেন্স যেন কোনোভাবে আমাদের মিস না হয়। ওকে, এটুক যদি আমরা মানে ওয়ার্ড কাউন্ট বলতে মূল কথাটা হলো যে আপনারা এখানে যে লেখাগুলো লিখবেন সেখানে আপনি কতগুলো স্পেস ব্যবহার করলেন, কতগুলো ক্যারেক্টার ব্যবহার করলেন, কতগুলো ওয়ার্ড ব্যবহার করলেন, কতগুলো লাইন ব্যবহার করলেন, কতগুলো পেজ ব্যবহার করছেন এবং কতগুলো আপনার প্যারাগ্রাফ ইউজ করছেন সেটা আপনাকে কাউন্ট করে দেখাবে। এখন এসএসওর ধরেন আপনাকে বললো যে আপনি এখানে লিখছেন, এখানে বলেন তো কতগুলো শব্দ আছে। এখন আপনি যদি এই সিস্টেম না জানেন তখন কী করবেন? এইভাবে গুনবেন, 1 2 3 4 5 6 7 এইভাবে গুনবেন আপনি। তো তখন এসএসওর বুঝে নেবে যে আপনি জানেন না সিস্টেমটা। এই জন্য আমরা এটা কী করি, ওয়ার্ড কাউন্ট থেকে আমরা বলে দিতে পারি, একটা ক্লিক করলে বলে দিতে পারি যে এখানে কী কী আছে, সব একটা সামারি চলে আসে। ওকে, এরপর হলো ট্রান্সলেট। ট্রান্সলেট যদি আমরা দেখতে চাই, আমরা যদি এখানে একটা ওয়ার্ড এটা কি আসে? মানে এটা কি আসে ওয়ার্ড ব্যাপারটা? আসে না এগুলো, তবে আপনাকে যখন আপনি লেভেল 2-তে যাবেন, এগুলো করতে যাবেন, তখন এগুলো লাগবে। স্যার ওয়ার্ড কাউন্ট যদি আরেকবার একটু দেখাতেন স্যার, মানে আমাদের রাইট বাটন ক্লিক করে কিভাবে ই করবো একটু দেখাতেন যদি। কিচ্ছু না, এখানে যে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, লেখাটাকে সিলেক্ট করে যে আপনার এই যে রিভিউ থেকে ওয়ার্ড কাউন্টে যাবেন, ক্লিক করলে আপনাকে এখানে বলে দেবে যে এখানে কি কি আছে, পেজ কতগুলো আছে, শব্দ কতগুলো আছে, ক্যারেক্টারের ভিতরে নো স্পেস কতগুলো ব্যবহার করছেন, স্পেস ব্যবহার করছেন কতগুলো, কতগুলো প্যারাগ্রাফ নিয়েছে এবং লাইন সংখ্যা কত আছে এখানে। এই নিচেও কিন্তু ওই যে ওয়ার্ড লেখা কিন্তু ওই যে স্ট্যাটাস বারেও কিন্তু লেখা আছে 89 89। জি জি জি। আবার এটা হলো, আবার নিচে দেখবেন যে আপনার এখানে পেজ নাম্বার এবং ওয়ার্ড নাম্বার দুটো লেখা থাকবে। জি স্যার। আপনি এখানেও যদি ক্লিক করেন তখন আপনাকে একই সামারি দেখাবে। আপনি আচ্ছা, এটা শুধু হোয়াটসঅ্যাপে আমরা যদি দেখতে চাইবে যে আসলে আমরা সিস্টেমটা জানি কিনা, যে কোন রাইট সিস্টেমের মাধ্যমে রাইট এটা। জি জি জি। আচ্ছা। মানে এসএসওর আপনাকে এটা হয়তো বা কোশ্চেন করবে না, কিন্তু যদি করে তখন তো আপনাকে অ্যান্সার দিতেই হবে। আর জি, উনি জি। বললো যে এখানে আমার কতগুলো শব্দ আছে একটু বলেন। কারণ আপনি তখন যদি এইভাবে গুনেন 1 2 3 4 5 6 এভাবে যদি গুনেন
তখন উনি বুঝে ফেলবে যে আপনি এখানে এই সিস্টেমটা জানেন না, বুঝছেন? ঠিক আছে ধর এটা আসে বেসিক্যালি ওই যে কন্টেন্ট রাইটার যারা তাদের জন্য এটা জরুরি, জি, জি। কন্টেন্ট রাইটিং যারা করে। জি জি রাইট। কারণ কন্টেন্ট রাইটিং যারা করে তারা কতগুলো ক্যারেক্টার লিখলো, কতগুলো সেন্টেন্স লিখলো, এগুলোর উপরে তারা আবার ওই যে 500 ওয়ার্ডের মধ্যে লাগতো, 1500 ওয়ার্ডের মধ্যে লাগতো, জি 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 1200 ওয়ার্ডের মধ্যে লাগতো, ওইটার জন্য স্যার ইম্পর্টেন্ট। জি ওকে। এরপরে মানে এটা মূলত আমরা ওয়ার্ড কাউন্ট থেকেও পাই, অথবা আমরা এই যে এখানে যদি ক্লিক করি এখান থেকেও আমাদের ওই সামারিটা দিয়ে দিবে। আপনি যদি এটাকে খুঁজে না পান, এই যে নিচে এখান থেকে ক্লিক করলে আমরা এই সামারিটা পেয়ে যাব। ওকে, যেটা বলতেছিলাম এরপর হলো ট্রান্সলেটটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি। ধরেন বলা হলো যে হ্যালো, জি স্যার বলেন। জি বলা হচ্ছে যে হ্যালো দিস ইজ সেলিম। এখন এটাকে আমরা কি করব, ট্রান্সলেট করব। কিভাবে? আপনি সিলেক্ট করবেন, এখানে আপনার ট্রান্সলেটে ক্লিক করলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান, আমরা মানে শব্দকে ট্রান্সলেট করব। এখানে দ্বিতীয় নাম্বার হচ্ছে ট্রান্সলেট সিলেক্ট টেক্সট। ক্লিক করলে আপনার এই যে এখানে ভাষা বলে দিবে যে আপনি কোন ভাষায় সিলেক্ট করতে চান। আমরা কি রাখছি, যেমন এই যে এখানে আমাদের এই যে হ্যালো দিস ইজ সেলিম, এটা আছে হলো ইংলিশ ফ্রন্টে। আপনি এই ফর্ম থেকে টু বলতে আপনি কোন ফ্রন্টে এটাকে কনভার্ট করতে চান। আমি এখানে অ্যারাবিক লেখা আছে, সরি মানে এখানে ইংলিশ টু অ্যারাবিক হচ্ছে। ইংলিশ টু অ্যারাবিক এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে আমি জাপানিজ করব, হ্যাঁ আপনি জাপানিজ করতে পারেন। আপনি যদি বলেন আমি এই যে জাপানিজ, আপনি যদি বলেন আমি হিন্দি করব, তাহলে হিন্দি দিবেন। দিলে দেখেন এই যে এখানে হিন্দি লেখাটা চলে আসছে। এটাকে যদি আপনি ইনসার্ট করে দেন, তখন আপনার এই যে দেখেন আপনার ওই লেখাটাই হিন্দি এটা চলে আসছে। মানে এটা মানে সিলেক্ট করে আমাদেরকে ওই যে এই অপশনটা চুজ করতে হবে, তাহলে হচ্ছে আমরা এটা মানে অপশনটা চলে আসবে, তাহলে হিন্দি বা বাংলা একদম রাইট, একদম রাইট। ওকে, আমরা ক্লিয়ার। আমি আরেকবার দেখাবো অবশ্যই। আমি কেটে স্যার। জি স্যার আমার কাছে মাত্র দুইটা ভাষা শো করতেছে, কি শো করে? দুইটা ভাষা শো করতেছে। আচ্ছা আচ্ছা ওকে, ওয়েট। আপনার অপারেটিং সিস্টেম, সরি অফিস স্যার 10 স্যার, মাইক্রোসফট 10 স্যার। 10, তাহলে ওরকম করার কথা না। দেখতেছি আগে আমরা একটু বুঝে নেই আগে। আচ্ছা স্যার। বলা হয়েছে এই কম্পিউটারকে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, ট্রান্সলেট করব। তাহলে আমরা ট্রান্সলেটে যাব, ট্রান্সলেট সিলেক্ট টেক্সট, এই অপশনটা পাবো। এটাতে ক্লিক করলে আমাকে এখানে একটা ফিচার দেখাবে। এখানে আমি এই কম্পিউটারকে আমরা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে পারি, মানে বাই ডিফল্ট এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে। এখন আপনি যদি কোনো কারণে মনে হয় যে এখানে আপনার আরও কিছুর সাথে ইস যুক্ত হবে, আপনি এই জায়গাতে ইস যুক্ত করে দিতে পারেন। You don't know that they will be supportive or not. So little bit these issues you will get. হ্যালো, কেউ কিছু বলছিলেন? না, কারো কোনো মিউট অন ছিল। ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, যদি আপনি এই কম্পিউটারের সাথে কিছু যুক্ত করতে চান, তখন আপনি এখানে লিখে দিতে পারেন, যদি মনে করেন আর কি। এখানে আপনি সিলেক্ট করছেন এ কম্পিউটার, কিন্তু তারপর আপনার ইজ সাথে নিয়ে আসার কথা ছিল। সবচেয়ে বেটার হলো আপনি কেটে দিয়ে আপনি ইজ সহ নিয়ে আসেন। সবচেয়ে বেটার হলো আপনি কেটে দিয়ে ইজকে সহ আপনি নিয়ে আসেন। আর যদি আপনি কোনো কারণে মনে করেন যে আপনার ইজ আসেনি, তখন আপনি এখানে এসে লিখে দিতে পারেন। এই যে এখান থেকে ইজ চলে আসছে, আপনি চাইলে এখানে সাথে আরও কিছু লিখে দিতে পারেন। এখন দেওয়ার পরে এখন এই লেখাটা আছে আমার কিসে, ইংলিশে আছে। এখানে বলে দেওয়া আছে আপনার কোন ফর্মেটে আছে। এখন ওইটাকে আপনি মানে ফর্ম এবং টু, এটা তো আমরা জানি যে আমরা কোনটা থেকে কোনটাতে কনভার্ট করতে চাই। এখন এই জায়গায় যদি আমরা এখন অ্যারাবিক দিয়ে দেওয়ার চেষ্টা করি, অ্যারাবিক কোথায় আছে, অ্যারাবিক। তাহলে অ্যারাবিক যদি দেই, এ কম্পিউটার ইজ, এটাকে যদি আমরা অ্যারাবিক ভাষায় দেখতে পাই, তাহলে এখানে দেখাই দিবে। আপনি ইনসার্ট করে দিলে তখন এটা আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে চলে যাবে। এটা হলো আপনার ল্যাঙ্গুয়েজগত কাজ। আমরা অনেক সময় মানে এই কাজগুলো করি। ধরেন আমার একটা ডকুমেন্টস আছে, আমার এই ডকুমেন্টসটা হলো অ্যারাবিক করতে হবে। যেমন আমাদের যে চলমান যে প্রজেক্টটা আমরা আছি, সেই প্রজেক্টটা হলো কিং আবদুল্লাহ, ওনার অর্থায়নে এই প্রজেক্টটা চলে। ওনার কিন্তু অ্যারাবিক,
সো উনি ইংলিশ বোঝে না, বা ওনারা অ্যারাবিক যারা আছেন ওনারা ইংলিশ কিন্তু অনেকটা কম বোঝে। ইভেন পৃথিবীর অন্যান্য অনেকগুলো দেশ আছে যারা ইংলিশ কম বোঝে, তাদের মাতৃভাষা যেটা সেটাকে কনভার্ট করতে হয়। এখন আমরা যখন একটা ডকুমেন্টস তাদেরকে পাঠাবো, তখন আমরা লিখবো হলো ইংলিশে, লিখে তারপর আমরা এটা কনভার্ট করে দেবো হিন্দিতে, শেষ। বুঝি নাই মনে হয়। এটা হলো আমার একটা রিপোর্ট করছি আমি, এখন এই রিপোর্টটা আমার অ্যারাবিকে কনভার্ট করতে হবে। তাহলে আপনি কি করেন, ধরেন মানে এই রিপোর্টটা হলো যে নিবে সে হলো আরবি ভাষা বোঝে, অন্য ভাষা বোঝে না। এই যে দেখেন আপনি মানে এটা সিলেক্ট করার পরে আপনি যখন অ্যারাবিকে রাখছেন তখন এই যে অ্যারাবিকটা চলে আসছে। এখন আপনি ইনসার্ট করে দেন, তাহলে দেখেন আপনার টোটাল ল্যাঙ্গুয়েজটা অ্যারাবিক হয়ে গেছে। এখন এই ল্যাঙ্গুয়েজের নিচে আবার দেখেন রেড মার্কিং দেখাচ্ছে। রেড মার্কিং দেখানোর মূল কারণটা হলো যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম শুধুমাত্র ইংলিশ ওয়ার্ডটাকে বোঝে, অ্যারাবিক বলেন, জাপানিজ বলেন, চাইনিজ বলেন, সেগুলো কোনো কিছু বোঝে না। যার কারণে আপনাকে মানে ইংলিশ ব্যতীত যাই লিখবেন প্রত্যেকটার নিচে রেড মার্কিং করবে, মানে সে এটা বুঝতেছে না যে এটা দ্বারা আসলে কী বলা হয়। বাট আপনি জানেন, বা যারা আরবি পড়তে পারেন তারা এটাকে যদি পড়েন দেখবেন যে আপনার মানে যা ইংলিশে যা লেখা ছিল ওই লেখাটা এখানে লেখা আছে। আমি কি ভুল বললাম কিনা? আমরা যদি এখন দেখতে চাই বুঝতে পারি তাদের জন্য আমি একটু লাইন স্পেস কমাই দিচ্ছি। দেখেন তো মানে এই ইংলিশ লেখা এবং এই আরবি লেখা সেম কিনা। স্যার এই লেখাগুলোর তো জের জবর পেশ স্যার কিছু নাই। এগুলো তো ওইভাবে থাকবে না, কারণ এটা হলো আপনার না স্যার, এই লেখাগুলো জের জবর ছাড়াই থাকে। জের জবর দিলে সেটা এর জবর আমাদের এশিয়া এটা কন্টিনেন্টালের অসম্মানিত জন্য। হয়। জি জি যে এর জবরটা আমরা আমাদের এশিয়ার কন্টিনেন্টালের জন্য, বাট অরিজিনাল আরবির এর জবরটা ইউজ করেন। স্যার এই জন্য তো স্যার আমরা স্যার এগুলো পড়তে পারতেছি না। মানে এটা হলো আপনাকে মানে জানার জন্য, আপনাকে মানে এটা হলো যার পড়ার দরকার মানে সে আবার ঠিকই বলবে। এটা যখন আপনি অ্যারাবিক কোনো ব্যক্তির কাছে দিবেন উনি আবার এটা ঠিক বলবেন, মজা পাবি, বুঝছেন না? বুঝছেন? তো যাই হোক আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আর এগুলো তেমন কাজ নেই। ওকে, এটা যদি আমরা দেখার চেষ্টা করি, ধরেন এটা হলো আপনার কমেন্টস করে রাখি আমরা। ধরেন আমরা এই যে এই লাইন দ্বারা কিছু একটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন আপনার এই প্যারাগ্রাফের ভিতরে আমার এই ডকুমেন্টসের ভিতরে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, মানে এটা যদি আপনি বুঝেন পুরো প্যারাগ্রাফ বুঝতে পারবেন। এই ধরনের কিছু লাইন বা এই ধরনের কিছু কন্টেন্ট থাকে, এগুলোকে আমরা কি করতে পারি, কমেন্টস দিয়ে রাখতে পারি। যখন আপনি এই যে কমেন্টস দিবেন, নিউ কমেন্টস দিবেন, তখন আপনাকে ওই লেখাটাকে মার্কিং করে দেখাবে এবং এখানে আপনি বলে দিলেন যে ইম্পর্টেন্ট। এখন আপনি ইম্পর্টেন্ট লিখে দিলেন, তার মানে কি, যখন কোনো একজন ব্যক্তি এটাকে ওপেন করবে তখন মানে সে বুঝে ফেলবে যে আপনার এই লেখার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট লেখাটা হলো এটা। অথবা আপনি এখানে লিখে দিলেন হেডিং, এটা হেডিং। আপনি লিখে দিলেন কি এটা হেডিং, তার মানে এটা দ্বারা মানে সে বুঝে নেবে যে এটা একটা হেডিং। আপনি ইউজারকে বোঝানোর সুবিধার্থে এভাবে করে দিতে পারেন। এটা হলো কমেন্টস। এরপরে আমাদের এখানে যেগুলো আছে এগুলো তেমন একটা প্রয়োজন নাই। আমরা যদি ভিউতে দেখার চেষ্টা করি, ভিউতে আছে হলো কি আপনার পেজ লেআউট আছে একটা, এগুলো তেমন আসে না। আসবে হলো এখান থেকে রোলারটা, স্যার কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমাদের কি আসবে, আপনার রুলারটা আসবে। ভিউ থেকে আমাদের রুলারটা জানতে হবে। রুলার হলো কি, আপনি এখানে যদি ডিসিলেক্ট করে দেন
তাহলে দেখেন বাইরে এই যে দুই সাইডে যে স্কেলটা ছিল স্কেল চলে গেছে। আবার যদি আমরা দিই তাহলে স্কেলটা চলে আসবে। আমাদের এটা লিখতে গেলে আমাদের স্কেলটা দরকার পড়ে অনেক সময়, তখন আমরা এই রুলারটাকে ইউজ করি। আপনি যদি রুলার ছাড়া থাকেন তারপর আপনি লিখতে পারবেন, কাজ করতে পারবেন, বাট আপনি যদি এই পেজকে এই লেখাকে একটু উপরে উঠাতে চান তখন আপনাকে রুলার লাগবে। এই রুলার থাকলে তখন আপনি এই যে এই যে এখানে মাউস উপর দিকে টান দিলে দেখেন আপনার লেখাটা উপরে চলে আসতেছে। তো এই আরেকবারে একটা হাইড করার রুলারটা হলো আপনি হাইড করে যদি দেন তখন আপনাকে পাশে হলো স্কেলটা দেখাবে না, স্কেলটা থাকবে না। এই হাইডটা এখন আছে, তো আবার আনবো কিভাবে? জি জি ওটাই দেখাচ্ছি। যদি রুলার হাইড করা থাকে তখন আমাকে কোনো কিছু শো করবে না। আবার যদি এটাকে শো করতে চাই তাহলে এর উপরে ক্লিক করলে এই যে এখানে টিক চিহ্ন চলে আসবে। টিক চিহ্ন চলে আসা মানে আপনার রুলারটা চলে আসতেছে। আপনি যদি হাইড করতে চান আবার ক্লিক করবেন চলে যাবে, আবার ক্লিক করবেন আসবে। এখন এটা আমরা কেন ইউজ করি, ধরেন আমরা এই লেখাটাকে আমার পেজের উপরে এতটুকু ফাঁকা রাখার দরকার নেই, তখন আমরা কি করি রুলার ইউজ করে তখন আমরা এই যে এই জায়গা থেকে টেনে ধরে উপরের দিকে তুলে দিলে আমার দেখেন ওই উপরের জায়গাটা কমে গেল। বাট এটা যদি রোলার না থাকে তখন আপনি এটা করতে গেলে প্রবলেমে পড়বে। আবার এই ক্ষেত্রেও একই কাজ, আপনি যদি এখানে ধরে টান দেন তখন দেখবেন এই যে পাশেও কমে গেছে, এখানেও একই কাজ, আপনি এখান থেকেও সেম কাজ করতে পারবেন। এই যে আমরা মানে মার্জিনকে ছোট বড় করতেছি, এটা হলো আমরা রোলার দিয়েও করতে পারি। এরপরে কি আছে আপনার, এটাকে বলা হচ্ছে কি গ্রিড লাইন। এখানে আমরা কি করতে পারি, এই যে নিচে দেখেন একটা গ্রাফের মতো করে আসছে, আমরা সাধারণত এই গ্রাফটাকে ব্যবহার করি না। এখন যদি আপনাদের গ্রাফিক্যাল কোনো কিছু কাজ করতে হয় তখন এই গ্রাফ আপনি নিতে হবে বা তখন আপনি নেবেন, তবে ডকুমেন্টারির জন্য সাধারণত এটা খুব কম ব্যবহার করা হয়, এই জন্য এটাকে আমরা রাখি না, আমরা এটাকে তুলে দিই আর কি। এরপর হলো কি বলছে নেভিগেশন প্ল্যান। এটা হলো যে আপনি কাজটাকে কিভাবে করতেছেন, এখানে আপনার একটা হিস্টোরি দেওয়া থাকবে এখানে, মানে এই যে এই লেখাটা এখানে দেখেন চলে আসছে ওইটা, এটা জরুরি না। আপনার মূল কাজটা হলো আপনার রুলারটা হলো এখানে ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হলো জুমটা। আপনি ছোট করলেন একটু দেখতেন যদি। রুলার দিয়ে কিভাবে করলাম, রুলার আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে এটাকে লেখা দেখেন নিচে চলে আসছে, আপনি যে এটাকে ধরে টান দিবেন এদিকে, যেমন লেখা আপনার এদিকে চলে আসছে, আপনি এই যে এখানে এটাকে ধরে টান দিবেন দেখবেন লেখা এদিকে আসছে। এখন এই যে পয়েন্টগুলোকে ধরে যে টানাটানি করবেন এটার জন্য তো আপনার রুলার লাগবে। এখন আপনার রুলারই না, আপনি ধরে মানে কি ধরে টান দিবেন, এখন তো নাই অপশন। এখন এই অপশনটাকে নিয়ে আসতে গেলে আমরা রুলারটাকে ব্যবহার করি। ওকে, এরপরে যেটা পেজের মাঝখানে কিভাবে নিয়ে আসছেন? কোনটাকে রুলারটাকে একটু আগে নিয়ে আসলেন না মাঝে? পেজের মাঝে নিয়ে আসছি, উপরে একটু যতটুকু দরকার ছিল না। আচ্ছা আচ্ছা, এটা হলো এই যে আপনার রোলার, আপনি একটু দেখেন ভালো করে, আমরা রোলার ক্লিক করলে আমাদের এখানে স্কেল দেখাচ্ছে, এই স্কেল ধরে যদি আপনি টান দেন তাহলে লেখা উপরে চলে যাবে। আপনি যদি এই যে এই স্কেল ধরে টান দেন এখানে আপনাকে হলো দুই দিকে অ্যারো চিহ্ন দেখাবে, আপনার টান দিতে গেলে এখানে আপনাকে একটা অ্যারো চিহ্ন দেখাবে, এই যে অ্যারো চিহ্ন আসছে, যখন আসবে তখন ধরে আপনি টান দিলে দেখেন ওই লেখাটা চলে আসছে। আপনার এদিকেও টান দিয়ে আপনি এটাকে এইভাবে করে নিতে পারেন। এটা হলো রুলার দিয়ে এই কাজটা করি। এরপরে দেওয়া আছে কি জুম। জুম মানে কি, আপনি জুমে যখন ক্লিক করবেন আপনার পেজটাকে কত পার্সেন্টে রাখতে চান, ধরেন আমরা 100% রাখতে চাই, তাহলে 100% দিয়ে আপনি ওকে করে দেন, তাহলে আপনার এটা হলো 100%। এই যে দেখেন এই জায়গায় 100 লেখা আছে, এই জায়গায় 100 লেখা আসছে। আপনি যদি বলেন যে আমি 200% করবো তাহলে আপনি 200% দেন, দিয়ে আপনি ওকে করে দেন, তাহলে দেখেন 200% চলে আসছে। এবং আপনাকে বলা হয়েছিল এর আগে একটা কাজ দেওয়া হয়েছে যে আপনার পেজটাকে 75% করবেন, এই যে 75 আমরা এই জায়গা থেকে করতে পারি, আপনি এখানে দিয়ে ওকে করে দিলে আপনার পেজ হলো 75 হবে। আবার এটাকে যে আমরা এখান থেকে ধরে টানাটানি করেও 75 করতে পারি। সহজ সিস্টেম হলো
যে আপনি এই পেজটাকে জমে যাবেন, এখানে 75 দিবেন, দিয়ে ওকে দিবেন, 75 হয়ে যাবে। স্যার এমনিতে মানে এটা কি কোনো স্ট্যান্ডার্ড আছে যে এত পার্সেন্ট জোন রেখে আমাদের কাজ করতে 100 এটার স্যার এক্সাক্ট 100। স্যার এই কাজগুলো তো স্যার আমরা প্রথম পেজ থেকেই তো স্যার করতে পারি, এখানে করার কি দরকার? মানে এগুলো আমরা প্রথম পেজ থেকে করতে পারি। এগুলোর হলো আপনার ফিচারগুলো এখানে দিয়ে দিছে, এগুলো তো আমরা আগে করছি, এই কাজগুলো আগে করছি আমরা। স্যার আমি ফিচারগুলো দেখাচ্ছি যে ফিচারের ভিতরে এগুলো আছে। এখন এটাকে আমরা এই যে এখান থেকে এটাকে টানাটানি করে আমরা ছোটো বড়ো করতে পারি। আমরা 200 করতে, এখানে দেওয়া ছিল 500 পর্যন্ত, আপনার 500 পর্যন্ত রাখতে পারেন। আপনি চাইলে এখানে এই যে মাইনাস দিয়ে ছোটো করতে পারেন। মাইনাস ক্লিক করলে একটা একটা করে ক্লিক করবেন, একটা করে স্টেপ ছোটো হতে থাকবে। আপনি যদি মনে করেন আপনি টান দিয়ে ছোটো করবেন, তাও করতে পারেন। তবে আপনার স্ট্যান্ডার্ড সাইজ হলো 100। এখন আপনি কোনো কারণে ধরেন 100-র বেশি আছে অথবা 100-র কম আছে, এরকম আছে, আপনি এটাকে স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসতে চান, তখন আপনি যে 100% উপর ক্লিক করেন, ঠিক হয়ে যাবে। এই জুমের পাশেই দেখেন 100% যেটা দেওয়া আছে। আপনার জুম থেকে কী করলেন, এটাকে 200% করলেন, করার পরে এখন এটাকে আপনার 100% করবেন, তাহলে আপনি যে এখানে ক্লিক করেন 100% হয়ে গেছে। এইটা হলো একটা কাজ। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা দেখতে গেলে আপনাকে 2টা পেজ লাগবে। আমরা 2টা পেজ নিলাম, এই উপরে একটা পেজ লেখা আর একটা পেজ হলো ব্ল্যাঙ্ক। এখন এখানে বলা হয়েছে কি 1 পেজ। 1 পেজ মানে আপনাকে একটা পেজে দেখাবে। যদি আপনি 2 পেজ দেন তাহলে 2টা পেজ একসাথে দেখাবে। 1 পেজ মানে 1 পেজ দেখাবে, 2 পেজ মানে আপনার 2টা একবারে দেখাবে। মানে এটার সহজ সিস্টেমটা হলো কি, আপনি মানে এইভাবে না করে আপনি যদি এটাকে ছোটো করে দেন তাহলে 2 পেজ এমনি দেখা যায়। আপনি এই জায়গা থেকে ক্লিক করে দেখাতে পারেন, অথবা এই যেখান থেকে আপনি 50% করে দিলে 2টা পেজ একসাথে চলে আসবে। আবার এটাকে যদি আপনি 100% করে দেন, তখন আপনারা দেখবেন সিঙ্গেল পেজ হয়ে গেছে। মানে এই কাজগুলো আমরা মানে আগে থেকে করতে পারি, এই জন্য আর কি আমি মানে এগুলোকে স্কিপ করছিলাম, কারণ এগুলো আমরা অলরেডি করছি। এটা তারপর অ্যাডিনে কোনো কাজ থাকে না এটা। আর আরেকটা থাকে, সেটা হলো আপনার টেবিল সংক্রান্ত। ধরুন আমরা একটা টেবিল যদি নেই, এখানে আমরা সিরিয়াল নাম্বার দিলাম, নেম দিলাম, রুল দিলাম, ডিপার্টমেন্ট দিলাম, তারপরে সেমিস্টার দিলাম। এখন এটা দেওয়ার পরে এখানে দেখেন এই যে লেআউট অপশনটা চলে আসে। তখন যখন আপনি টেবিল নিয়ে কাজ করবেন, তখন আপনার লেআউট এবং ডিজাইন দুটো শব্দ আসছে। এখন ডিজাইনের ভিতরে যে এখানে যেগুলো আছে, আপনি এই টেবিলটাকে আপনি বিভিন্ন এইভাবে কালার করে নিতে পারেন। ডিজাইনে যেটা দেওয়া আছে, ডিজাইন থেকে আপনি টেবিলের মানে টেবিলকে কালার করতে পারেন। আপনি এখান থেকে যে বর্ডার আপনি রাখবেন নাকি রাখবেন না, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি টেবিল বলেন যে আমি এই কালারের টেবিল রাখবো, আমি এখান থেকে বর্ডার দিব হলো অল বর্ডার, আপনি এইভাবে অল বর্ডার করে টেবিলটাকে ডিজাইন করতে পারেন। আবার এই কাজটাকে আমরা ওই যে সিলেক্ট করে আমরা কিন্তু এই যে এখান থেকেও করতে পারি, এখান থেকে কালার দিয়ে দিতে পারি, একই কাজ এখান থেকেও করতে পারি। সো এই জন্য আর কি ডিজাইনটাকেও আমরা স্কিপ করছিলাম। এই যে বর্ডার যে আমরা এখান থেকে দিতে পারি ডিজাইন থেকে, এই বর্ডার কিন্তু আমরা হোম থেকে দিতে পারি, এই যে একই কাজ এই জায়গায় দেওয়া আছে, ওই জন্য আর কি এগুলো স্কিপ করা হয়েছিল। এরপরে আপনার এই যে আপনার এখানে যে এইটা দেবেন, এই যে টেবিলের যে বর্ডারগুলো হবে মানে কতটুকু হবে, সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। আপনি মোটা করে দিতে পারেন, আপনি এখান থেকে ওকে। দেখেন ড্র বর্ডারটা কি বলছে। ড্র বর্ডারটা হলো যদি আপনি কোনো বর্ডার ড্র করতে চান, আঁকাতে চান, তাহলে কি করবেন, আপনার মানে কতটুক মোটা হবে বর্ডার সেটা আপনি এখান থেকে নিয়ে নিলেন। ধরেন আমরা এটাকে নিলাম, নিয়ে এখন আপনি মাউস দিয়ে ধরে এভাবে টান দেন, তাহলে দেখেন ওইভাবে আপনার বর্ডার হয়ে গেছে। বুঝছে কি না? এই কাজগুলো আমাদের এখান থেকে আমরা করতে পারি। ইরেজার মানে ইরেজার যদি আপনি সিলেক্ট করে এটার উপরে ক্লিক করলে আপনার ওই বর্ডারটা চলে যাবে। আপনি যদি এই যে এই দাগের উপর ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, যদি এটার উপর ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, এটার উপর ক্লিক করলে এটা চলে যাবে। এটাকে আমি যে মার্জ যেভাবে করব সেই মার্জটাকে আমি ইরেজার দিয়ে করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কাজ।
ইরেজার মানে কি? এই যে আমরা পেন্সিল দিয়ে লেখার পরে ইরেজার ইউজ করি না, ওই কাজটা এখানে বলা হয়। যে আপনি একটা টেবিল ড্র করছেন, এখান থেকে একটা টেবিল মনে করেন আপনি ড্র করছেন, আমরা কি করছি একটা টেবিল ড্র করছি, করার পরে এখন এখান থেকে আমরা কোনো একটাকে রো বা কলাম আমরা কেটে দিতে চাচ্ছি, তাহলে ইরেজার ক্লিক করে আমরা এই দাগটাকে কেটে দিতে চাইলে এখানে ক্লিক করলে ওই দাগটা কেটে যাবে। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, জি, এই যে আপনার যে টেবিলটা উপরের যে টেবিলটা করছেন ওই টেবিলের আমি ধরেন একটা রো বা কলাম, যে আপনার ধরেন যে সিরিয়ালের নিচে যে দাগটা আছে সিরিয়ালের নিচে আমি ধরেন এটা উঠাই দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিভাবে? সিরিয়ালের নিচে যে দাগটা, এই যে আপনার দুইটা ঘরকে সিলেক্ট করবেন, আমি এটা একটু সাদা কালো করে দিই আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আপনি এই দাগটাকে উঠাতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, নিচের মানে সিরিয়ালের নিচে যে দাগটা আছে আমি ওটা উঠাই দিতে চাচ্ছি। তাহলে আপনি এই যে মানে যে দাগটা উঠাতে চাচ্ছেন ওই দাগ এবং পরের ঘর দুইটাকে এইভাবে সিলেক্ট করবেন, করে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেল আছে, মার্জ সেল ক্লিক করলে আপনার ওটা কেটে যাবে। এখানে আমরা দেখেন এই যে মোটা দাগ আসছে, কারণ হলো এখানে আমরা ওই যে এটা নিয়েছিলাম, এই যে ডিজাইন থেকে আমরা বর্ডার নিয়েছিলাম, যার কারণে এটা আসতেছে। ওকে, তো এটা আমরা করতে পারি। আরেকটা কাজ এখানে আসছে, সেটা হলো কি আমরা এখান থেকে লেআউটের কাজগুলো করতে পারি। লেআউটটা কি? ধরেন এই যে আমরা যদি এটাকে মার্জ করে দেই, মার্জ করে দিলে আমরা একটা টেবিল নেই, এই টেবিলে হলো ই করা আছে, বর্ডার করা আছে, এটা আমরা টেবিল নিচ্ছি নতুন করে। এটা আমরা নিলাম, এখন আমরা নেমকে কি করলাম, আমরা এই ঘরটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে মার্জ করে দিলাম, দিলে দেখেন নেম লেখাটা এখানে আসতেছে। তখন আমরা কি করতে পারি, এই যে লেআউটে গিয়ে আমরা এই লেখাটাকে মাঝখানে দিলে আমার লেখাটা মাঝখানে আসবে। আপনি যদি বলেন আমরা এখানে দেবো তাহলে কোনায় যাবে, যদি বলেন এখানে দেবো এখানে আসবে, যদি বলেন নিচে দেবো নিচে আসবে, মাঝখানে দিলে মাঝখানে আসবে, যেখানে দিবেন সেখানে আসবে। ওকে, আচ্ছা, আরেকটা আসছে যে এখানে আপনার রুল লেখা আছে, আপনি এই লেখাটাকে এইভাবে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কিভাবে, এখানে এই যে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন দেখেন লেখাটা আপনার ঘুরে গেছে, আপনি আবার ক্লিক করলে এইভাবে ঘুরবে, আবার ক্লিক করলে এইভাবে ঘুরবে, আবার ক্লিক করলে এরকম হবে। আপনি ধরেন অনেক সময় আমরা যখন অনেক বড় ই করতে চাই তখন আমরা এই যে এইভাবে কাজ করার চেষ্টা করি, যাতে পাশাপাশি দূরত্ব কম নেয়, এই জন্য কী করে আমরা এইভাবে চাপাই দিই এটাকে। বিশেষ করে যে আমাদের স্কুলে যে অ্যাটেন্ডেন্স শিট মান্থলি যে শিট আছে, ওই ক্ষেত্রে আমরা এই যে এগুলোকে এইভাবে করে দিই, আপনার লেখাকে এইভাবে ঘুরাইও দিতে পারেন। নেম আছে, জি জি জি, এটা হলো রোটেট করা, লেখা এইভাবে আছে, আপনি এটাকে এখানে টেক্সট দিয়ে ক্লিক করে ঘুরাই দেন, আপনি এই যে দেখেন ঘুরে গেছে, তাহলে আপনার এটাকে চাপাই দেন, দেখেন আপনার এটা মানে চেপে গেছে। কারণ আপনি যদি এটা না করতেন, যদি আপনি এইভাবে রাখতেন, তাহলে তার জন্য মিনিমাম আপনাকে এই যে এতটুকু জায়গা ফাঁকা করে দিতেই হতো, আর যদি চাপান তাহলে এই যে নেম নিচে চলে আসবে। এখন এটাকে আমরা মানে ঘর আমাকে চাপাইতে হবে, তখন আমরা কি করি, এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে এইভাবে করে দিই, এখন দেখেন ফাঁকা হয়ে গেছে, আপনি এখন এটাকে আরও চাপাইতে পারেন, তাহলে আপনার ঘর ছোটো হয়ে গেল। কারণ এখানে ধরেন অনেকগুলো ঘর নিতে হবে, তখন আমরা এইভাবে নিতে পারি। বুঝতে পারছি? আমরা আগামীকাল যেগুলো প্র্যাকটিস করব সেটা দেখি, একটা মানে ক্রমান্বয়ে একটা একটা করে আমরা সামনে আগাবো। এই সিবিটা এটা আমরা পারবো, এটা যেহেতু এই আঙ্গিকে একটা করছি, এটা আমরা পারবো। আগামী আমাদের এটা হলো হোমওয়ার্ক থাকবে, এই যে ক্লাস রুটিন, এই ক্লাস রুটিন এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই করবো আমরা। এই যে ক্লাস রুটিন এটা লেখার দরকার নেই, আমরা এই যে এই বর্ডারের ভিতরে যতটুকু আছে, যে কাজটুকু আছে যেভাবে আছে ঠিক এইভাবে, ব্যাকগ্রাউন্ডে একটা লোগো দেওয়া আছে, আপনি এই লোগোটা হয়তো পাবেন না, আপনি ওই জায়গায় অন্য লোগো ইউজ করেন, এটাতে সমস্যা নেই। আপনি এখানে বলা আছে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এই জায়গায় আপনি অন্য কিছু লেখেন, আপনার প্রতিষ্ঠানের নাম লেখেন, সমস্যা নেই। কিন্তু মানে আপনার এখানে লেখা নিয়ে সমস্যা নেই, আমার ডিজাইন যেন ঠিক থাকে।
বুঝতে পারছি? আমার লেখা নিয়ে কোনো সমস্যা নাই, আমার ডিজাইন ঠিক থাকতে হবে। এইভাবে আমরা মানে যেখানে যেভাবে আছে সেখানে আমরা সেইভাবেই করব। এটা হলো আমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। আমি এটাকে যদি স্ক্রিনশট দিয়ে রাখি একটা, আপনাদেরকে গ্রুপে আমি এটা দিয়ে দিব এই কাজটা। এটা আমরা বাসায় বসে বসে এটা স্টাডি করব। আমি এটা সেভ করে রেখে দিলাম, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। ওকে, বুঝতে পারছি? এটা হলো আমাদের বাসার কাজ। এটাই তো কাজ করতে গেলে সব কিছু হয়ে যাবে। আমি একটু আলোচনা করে দেই। এখানে কিছু না, প্রথম হলো একটা টেবিল নিছেন, এখানে নিচে প্রথমে হলো আগে এই যে এই তথ্যগুলো নিয়ে নেবেন। এই যে আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেস, এটা দিবেন। এখানে হলো আপনার এটা হলো গাইড টিচার, জিটি মানে হলো গাইড টিচার নেই। গাইড টিচার একটা নাম আসবে, ফোন নাম্বার আসবে, টিচারের নাম্বার আসবে। এখানে হলো একটা টেক্সট বক্স নেওয়া হয়েছে, আর এখানে হলো একটা শেপ নেওয়া হয়েছে, শেপ ব্ল্যাক কালারের একটা শেপ নেওয়া হয়েছে। তারপরে এখানে একটা টেবিল করে, টেবিলের ভিতরে আপনার মানে এই যে এই দুইটা ঘরকে টেনে ছোটো করে দিছে, আর বাকি ঘরগুলোকে একই সাইজ রাখছে। রেখে আপনার কিছু ক্লাস হলো থিওরিটিক্যাল, যেটা হলো 1 ঘন্টার ক্লাস বা 50 মিনিটের ক্লাস। কিছু ক্লাস হলো প্র্যাকটিক্যাল, যেটা হলো 2 ঘন্টা। ওকে, তো এখানে যেভাবে করা আছে আমরা এইভাবেই করব। আশা করি ইজি হবে। আর এটা যখন হয়ে যাবে তখন আমরা নিচে এন্টার দিয়ে একটু ফাঁকা জায়গায় রেখে আবার আরেকটা টেবিল নিব একই পেজে, নিয়ে আমরা ওই টেবিলের ভিতরে এই তথ্যগুলো দেব। দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। মানে এটা হলো আমরা আজকে সবাই এই কাজটা করব। মানে আগামীকালকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে সবাই আমরা এটা গ্রুপে পোস্ট করে দেব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এটা দিয়ে দিব। এখন এটা করতে গেলে অনেকের সমস্যা হবে, আমাদের তো কাজ এটা। আপনাকে যদি আমি এখন 1-2 লিখতে দেই, এটা তাহলে আমার প্র্যাকটিস হবে না। আপনাকে কঠিন কাজ দিলে এটাকে আপনি যখন মেধা খাটায় করবেন, যখন দেখবেন যে এখন আপনার কাছে অনেক কঠিন মনে হবে, বাট এটা যখন আপনি ফাইনালি শেষ করতে পারবেন, তখন দেখবেন আপনার নিজের কাছে একটা মানে আনন্দ লাগতেছে, একটা ভালো লাগা আসতেছে যে আমি এটা করতে পারছি। তো ওই জায়গাটা তৈরি হয়ে যাবে আর কি। আমরা এই কাজটা আগামীকাল করব, এর পরবর্তীতে যাব হলো আমরা এই কাজ করব পরের দিন, আমরা ক্রমান্বয়ে আসব। এই কাজটা হয়তো আপনাদের করা লাগবে না, কারণ এটা খুবই সিম্পল কাজ, এটা আপনারা পারবেন। তো আমরা আজকের জন্য রুটিনের কাজটা করব। আর এই কাজটা কয়েকজন হয়তো বা করছেন, এটা আমরা এটা একদিন কাজে আসবে। আর এটা হলো আমাদের মূল কাজ, মানে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ। একদম অ্যাজ ইট ইজ এইভাবে আপনাকে করে দিতে হবে। এই যে এখানে একটা বর্ডার দেওয়া আছে, একটা দাগ দেওয়া আছে, এটাও আপনাকে করে দিতে হবে। তো আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব আর কি। এরপর হলো বুক কভার পেজ আসবে, একটা ফটো গ্যালারি আসবে, এই কাজগুলো আমরা করব। ওকে, এই দুইটা কাজ আমরা এই একটা কাজ আমরা করে নিব, এটা হলো আমাদের হোমওয়ার্ক থাকবে। তো এটুক যদি শেষ হয়, জি মেবি কালকে ক্লাসে ছিলেন না, হ্যাঁ এই জন্য আমি দেখাই দিচ্ছি আবার। এরো চিহ্ন নিবেন হলো যে ইনসার্ট থেকে শেপ আছে, শেপে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এটা 3 নাম্বারটা। ক্লিক করে শিফট ধরে আপনি টান দিলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। এরপরে আপনার এটাকে ছেড়ে দিলে এখান থেকে আপনি এটাকে এই যে এভাবে করে দিতে পারেন। আবার দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করলে আপনি এখানে অ্যারো চিহ্ন ক্লিক করবেন, এই যে এই জায়গায় আপনি এটাও নিতে পারেন। আপনি যদি বলেন যে আরেকটু মোটা নেবেন, এটাও নিতে পারেন। আপনি যদি বলেন আমি বিভিন্ন কালারের নেব, তাহলে কালারও নিতে পারেন। ওখানে যেহেতু ব্ল্যাক কালার আছে, তাহলে আপনার ব্ল্যাক কালার নিলেন। এই হলো একটা এই দিকে, আর একটা হলো উল্টা দিকে আসবে। উল্টা দিকেটা একইভাবে নেন, শেপে যাবেন, এটা হলো টান দিবেন হলো উল্টা দিকে, শিপ ধরে এই দিকে টান দিবেন। মানে আপনি যে দিকে টান দিবেন অ্যারো চিহ্নটা ওই দিকে যাবে। এটা আসলে এটাও একই কাজ আপনি করে নিলেন, এখান থেকে আপনি এটাকে করে দিলেন। এই যে এখন এই দুটোকে যেখানে বসানো দরকার কপি করবেন, এইভাবে আপনি ধরবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এই জায়গায় আপনি বসানো দরকার, এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে দিবেন। আপনার ধরেন টেবিলের ভিতরে বসাবেন, তো এই যে টেবিল একটা নেন, এখন এটাকে আপনি কপি করছেন, করে আপনি এই ঘরে বসাবেন, তাহলে এই ঘরে নিয়ে কন্ট্রোল ভি দেন। যদি না আসে আপনি টেনে ধরে এইভাবে বসাই দেন, তারপর এটাকে আপনি ছোটো করে দেন শিফট ধরে। বুঝছি কি না?
জি স্যার। স্যার ছোট করাটা আরেকটু দেখান তো। ছোট করা কিছু না, এর উপরে ক্লিক করবেন। এই যে দেখেন এই পাশে একটা গোল চিহ্ন, এই পাশে একটা গোল চিহ্ন আসছে। আপনার শিফট ধরে এই গোল চিহ্নের উপরে মাউসটাকে রেখে টান দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। টান দিয়ে ছেড়ে দিবেন। স্যার এটা করতে ভুলে গেছিলাম। এটাকে এখন এখানে এই পাশে দিয়ে দেন, আর মাঝখানে যে লেখাটা আছে লেখাটাতে দিবেন, শেষ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, তবে এখানে একটু মানে আপনাদের জটিলতা হবে, এটা আমি আজকে না বলি কালকে বলি, আপনারা এখানে একটা প্রবলেমে পড়বেন। আমি চাই স্যার আগে আতঙ্ক দিচ্ছেন স্যার, তাহলে হবে কি করে? না, প্রবলেমে পড়লে হবে কি, আপনার প্রবলেমটা নিজেই সলভ করতে পারবেন। আবার কিছু হবে যে নিজে সলভ হবে না, আপনি তখন দেখার পরে এটা আর জীবনে ভুলবেন না। এই জন্য কিছু সিস্টেম থাকে, প্রবলেমে পড়ে বুঝতে হয়, এমনি না। ঠিক আছে স্যার। যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা করতে পারি, গুগল ফর্ম নিয়ে আমরা। নেক্সট যেতে পারি স্যার, সরি, মানে আমরা নেক্সট গুগল ফর্ম নিয়ে যদি করেন তো আমরা গুগল ফর্ম আমরা আগাতে পারি। এখনো আমাদের উপস্থিতি 29 জন, আরও অনেকেই এখনো আসেনি। আমি মনে হয় আর 5 মিনিট একটু ওয়েট করি, গুগল ফর্ম আমার আধা ঘন্টায় হয়ে যাবে। স্যার 9টা হ্যাঁ, আমরা 5 মিনিট একটু ওয়েট করি, অনেকে আসেনি। গুগল ফর্মটা ইম্পর্টেন্ট। স্যার আপনার কাছে আমার একটা ইনফরমেশন দেওয়া আছে স্যার, ওটা আপনি মনে আছে কিনা আমি জানি না স্যার। আমি এই জন্য স্যার লাস্ট হাফ অ্যান আওয়ার স্যার আমি থাকতে পারি না ক্লাসে। হ্যাঁ, জি, আচ্ছা, বুঝতে পারছি। আজকে কি আপনার ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, আপনি সমস্যা নেই, আপনি। জি স্যার। তো কি বললাম যে আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসে ঢুকবো। ঢোকার পরে আমাদের এখানে হলো এই জায়গাতে মাউস নিয়ে আসলে দেখবো আমরা গুগল অ্যাপস নামে একটা অপশন আছে। এই জায়গায় ক্লিক করলে অনেকগুলো অ্যাপস আছে। এই অ্যাপসগুলো আপনাদের মানে এটা হলো অনেক আপডেট কাজের জন্য ইউজ করা হয়। অনলাইনে যে কোনো ধরনের কাজ আমরা এগুলোকে ব্যবহার করি। এখানে যেমন আমরা এই যে আমরা ডকুমেন্টসের কাজ করতেছি, ওয়ার্ডের। এই ওয়ার্ড কিন্তু যে এখানেও আছে, আমরা এখানেও কাজ করতে পারি। বাট আমরা এখন যেটাতে কাজ করতেছি সেটা হলো অফলাইন, আর এটা হলো অনলাইন। আমরা এই জায়গায় কাজ করলে, আপনি কাজ করলে আমি দেখবো, আমি কাজ করলে আপনি দেখবেন। এখন আপনি আমার কাজটা আপনি কীভাবে দেখতেছেন? স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতেছেন। বাট আমরা যদি এই ডক্সের মাধ্যমে করি, তখন আপনিও কাজ করবেন, একই ফাইলের ভিতরে আপনিও করবেন, আমিও করব। যেমন মনে করেন, ধরেন আমরা একটা টেবিল নিলাম, এখানে একটা টেবিল নিলাম। টেবিল নিয়ে এখানে অনেকগুলো ঘর করা হয়েছে। এখানে দেওয়া হলো সিরিয়াল, এখানে দেওয়া হলো নেম, এখানে দেওয়া হলো রোল, এখানে দেওয়া হলো রেজিস্ট্রেশন, এখানে দেওয়া হলো সেমিস্টার, এখানে দেওয়া হলো অ্যাড্রেস, আর এখানে দেওয়া হলো মোবাইল নাম্বার। এই যে একটা টেবিল করলাম। এখন আমরা ধরেন 3 জন এই টেবিলটাকে ভাগ করে নিলাম। কিভাবে? আমার কাজ হলো যে আমি সিরিয়াল এবং নাম এই দুইটা বসাবো, আর কোনো কাজ নেই আমার। আরেকজনের কাজ হলো সে শুধু রুল বসাবে আর রেজিস্ট্রেশন বসাবে। আরেকজনের কাজ হলো সে শুধু সেমিস্টার, তারপরে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এই 3টা বসাবে। মানে 3 জন, এটা হলো গ্রুপ ওয়ার্কের মতো করে। মানে আমার ফর্ম থাকবে একটাই, আমরা 3 জন বসে 3 জায়গায় বসে আমরা 3টা কাজ করব, 3টা কন্টেন্টে কাজ করব। এই করলে আমরা ফাইনালি আউটপুটে একটা দেখতে পারবো। এই যে এই ধরনের কাজ, এগুলো হলো আমরা এখান থেকে করতে পারি, এই যে এই ওয়ার্ড থেকে করতে পারি। তো এটাকে বলা হচ্ছে ডক্স। এরকম অনেকগুলো মানে সবগুলো ফিচার এখানে দেওয়া আছে। আমরা এই ফিচারগুলোকে নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমাদের মানে এই সেশনে ফিচারগুলো নাই, আর আপনাদের অনুরোধে আর কি আমরা এই ফর্ম নিয়ে কাজটা দেখানো। ফর্ম যদি আপনাদের সিলেবাসে নাই, তো ফর্মসটা যদি আমরা দেখতে চাই, এই একদম লাস্টে এসে দেখবেন ফর্ম লেখা আছে। এটাতে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। আমার এখানে অনেকগুলো ফর্ম করা আছে আপনাদের বিভিন্ন পারপাসে, কাজের পারপাসে। তো আমরা একটা ফর্ম করব, এগুলোকে আমরা কেটে দেই আপাতত। আমরা কি করব? একটা ফর্ম করব। ফর্মটা কিভাবে করব? এখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক নামে একটা কথা আছে, আমরা দেখতেছি কি না সবাই? যদি প্রবলেম হয় একটু বলবেন, কারণ এটা যারা কম্পিউটারের নতুন ইউজার তাদের জন্য একটু জটিল মনে হতে পারে। আপনি আমাকে একটু ইনশিওর করবেন যে আপনি বুঝতে পারতেছেন না।
তো আমরা কি করলাম, আমি আবার যদি একটু দেখতে চাই, আমরা প্রথমে যাব হলো আমাদের জিমেইল অ্যাকাউন্টে, ইনবক্সে থাকবো। এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব, করলে একদম লাস্টে যাব হলো ফর্মস পাবো। লাস্টে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা পেজ আসবে। আমার কাছে এগুলো অনেক কিছু আসতেছে, আপনার কাছে আসবে না। আপনার কাছে শুধু এই যে এগুলো আসবে, এই 5টা আসবে, নিচেরগুলো আসবে না, কারণ নিচেরগুলো হলো আমার ফর্ম ক্রিয়েট করা আছে। এখন আমরা যদি নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে চাই, আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমার এই ধরনের একটা পেজ আসবে। ওকে, এখন এই জায়গায় আপনি লিখে দেন, ধরেন আমরা একটা রেজাল্ট শিট করব, অথবা একটা কি করতে পারি, স্টুডেন্ট লিস্টই করি আগেরটার মতো। স্টুডেন্ট লিস্ট হলো কি আমাদের গ্রাফিক্সের উপরে, সরি আবার দেখাচ্ছি। আমরা জিমেইল অ্যাড্রেসে ঢুকবো, তারপরে এই যে আমরা জিমেইল অ্যাড্রেসে যাব, তারপরে আমরা এখানে একটা দেখবেন এই যে স্যাম্পলটা আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো ফিচার আসবে। এখান থেকে আমরা ফর্মসটাকে নিব, ফর্মস ক্লিক করলে এরকম চলে আসবে আপনার সামনে। আপনি যদি নতুন করেন তাহলে এই 5টা আসবে, নিচেরগুলো আপনার আসবে না। ওকে, আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, এখন আমাকে কি করতে হবে, নতুন একটা ফর্ম বানাবো। কীরকম বানাবো, এই যে আপনারা অ্যাটেন্ডেন্সের জন্য যে ফর্মটা দেন, যেটা ফিল আপ করেন, আমরা এটা বানাবো। সেটা কিভাবে, আমরা ব্ল্যাঙ্কের উপর ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পর আমাদের ফর্মের নাম দিতে হবে, আমরা কি পারপাসে এই ফর্মটা করব। যেমন আমরা দিলাম, এখানে আমরা কোম্পানির নাম দিতে পারি, অথবা আমরা অ্যাটেন্ডেন্স শিট দিতে পারি। অ্যাটেন্ডেন্স শিট কিসের উপরে, অনলাইন ক্লাস, তাই তো, অনলাইন ক্লাস। অথবা আপনি এটাকে আরো সুন্দর করে করতে পারেন, আপনি অ্যাটেন্ডেন্স শিটটা আপনি নিচে দিতে পারেন, এটাকে ডেসক্রিপশনে দিতে পারেন, আর এই জায়গায় আপনি কোম্পানির নাম দিতে পারেন। যেমন আমরা দিয়ে দিলাম মুসলিম এইড ইউকে বাংলাদেশ। এটা দেওয়ার পরে এটা হলো আপনাদের ইন্ট্রোডাকশনটা, কোম্পানির নাম আসলো, আবার আপনার কী দিয়ে দিলেন, মানে আপনার এই ফর্মটা কী পারপাসে করছেন সেটা দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে এখন এই জায়গায় হলো কোশ্চেনগুলো, আমরা এই কোশ্চেনগুলো রাখবো কিভাবে। এখানে ক্লিক করলে এখানে বলা হচ্ছে যে আপনি কোশ্চেন অ্যাড করেন। এখানে আপনি বলে দিলেন যে ইউর নেম, বা নেম বলে দিলেন, অথবা আমরা অনেক সময় লিখি ফার্স্ট নেম আমরা লিখে দিলাম। এখন ফার্স্ট নেম আপনি লিখলে এটা কিন্তু আমরা ডিজাইন করতেছি। এখন এটা ফার্স্ট নেম লিখলাম, এখন এই ফার্স্ট নেমে যখন আপনি আপনার নামের প্রথম অক্ষরটা লিখবেন, এটা কিসের ভিতরে লিখবেন সেটা হলো এই জায়গায় দেওয়া আছে। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, একটা হলো শর্ট অ্যান্সার। ফার্স্ট নেম অবশ্যই একটা প্যারাগ্রাফের মতো হবে না, আপনার নামের প্রথম অক্ষর, তার মানে আমার কি শর্ট অ্যান্সার, ফার্স্ট নেমটা শর্ট অ্যান্সার হয়। এখন আপনি যদি প্যারাগ্রাফ, মানে আপনার নাম যদি ধরেন 5 লাইনের একটা নাম হলো, তখন আপনি প্যারাগ্রাফ ইউজ করবেন। এখন নামের জন্য আমরা প্যারাগ্রাফ ইউজ করি না, নামের জন্য আমরা সাধারণত শর্ট টেক্সট ইউজ করি। তাহলে আমরা শর্ট টেক্সটটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে শেষ, এই ফার্স্ট নেমের কাজ শেষ। এখন আপনি কি করলেন, রেসপন্সিভ করে দিতে পারেন যে আমার যদি কেউ কোনো জায়গা ফাঁকা রাখে তাহলে তার ফর্ম সাবমিট হবে না। তখন আপনি এই যে এখানে রিকোয়ার্ড করে দিলেন, এটাকে আপনি লক করে দিলেন। লক করে দিলে তখন আপনার, আমরা যদি এটাকে দেখতে চাই, এই যে এখানে চোখের মতো একটাই আছে, এটা হলো প্রিভিউ, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যা যা করবো। এই দেখেন আমরা এই যে ফার্স্ট নেমের পরে এই যে দেখেন একটা রেড মার্কিং আসছে। এখন এই জায়গায় আমরা লিখে দিতে পারি, ধরেন সেলিম লিখে দিলাম। এভাবে আমরা করতে পারি। আমরা যদি আরও কাজ করি, এই জায়গায় এসে ফার্স্ট নেম আমরা করলাম, এখন আমাদের এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলে দেখেন আরেকটা জায়গা লিখতে দেবে। এখানে দিলেন আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে এই যে দেখেন, মানে এখানে গুগল বুঝতে পারে যে আপনি এখানে কী লিখতেছেন, সেটার আঙ্গিকে সে এখানে অলরেডি সেট আপ করে রাখবে। লাস্ট নেম ছোটো হয় সাধারণত, এই জন্য এখানে শর্ট
অ্যান্সার অলরেডি সিলেক্ট করে দিছে। কারণ আপনি এটাকেও রিকোয়ার্ড করে দিলেন। রিকোয়ার্ড করে দেওয়া মানে আপনাকে যেরকম রেড সিগন্যাল দেখাবে। রেড সিগন্যাল দেখানো মানে হলো যে আপনি এই ঘর ফিল আপ করতেই হবে। আপনি আরেকটা নিলেন কি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিলেন। এখন মোবাইল নাম্বার কি হবে, শর্ট টেক্সট হবে নাকি নাম্বার হবে? আমরা রেসপন্সিভ করতে পারি। আপনি যদি টেক্সট দেন তাও কিন্তু করা যাবে। আপনি যেমন এটাকে যদি আমরা এখন একটু রিলোড দেই, দেখেন আমরা এখানে নাম্বার লিখতে পারি কিনা। এই দেখেন আমার ফার্স্ট নেম সেলিম আসছে, তারপর লাস্ট নেমে আহমেদ আসছে, মোবাইল নাম্বারও কিন্তু আমি নাম্বার দিতে পারতেছি 01644412623 দিতে পারতেছি। কিন্তু আমরা যদি বলি যে না, এখানে আপনি শুধু মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু আপনার নাম্বারও দিতে পারতেছেন, আবার লিখতেও পারতেছেন। এখানেও কিন্তু আমি সেলিম লিখতে পারতেছি। তাহলে এখানে একটা প্রবলেম আছে যে মোবাইল নাম্বারে তো আপনার ক্যারেক্টার আসার কথা না, আসবে হলো নাম্বারগুলো। তো এই জায়গায় আপনি কী করে দেন, রেসপন্সিভ করে দেন। কীভাবে করবেন, যে এই জায়গায় আপনি ইউজ করবেন হলো শর্ট টেক্সট, সেটা ঠিক আছে। আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে যে রেসপন্সিভ আছে এখানে আপনি ক্লিক করে যেখানে নাম্বার করে দিলেন। ওকে, তাহলে আমরা এখানে কি করে দিলাম, এই যে টেক্সট বাদ দিয়ে আমরা এখানে নাম্বারটাকে করে দিলাম। এখন যদি আমরা এই জায়গায় রিলোড দেই, এখন যদি আমরা কোনো ক্যারেক্টার লিখতে চাই তখন ওকে আসতেছে, তাই না? এখন দেখেন ক্যারেক্টার লিখছি, লেখার পর আমরা যখন অন্য জায়গায় ক্লিক করতে তখন বলে দিচ্ছে, আপনাকে মেসেজ দিচ্ছে। এটা হলো নিতেছে না, রেড মার্কিং করে দেখাই যাচ্ছে। এবং মেসেজ দিতেছে কি, যে মাস্ট বি এ নাম্বার গ্রেটার দেন 0, মানে আপনাকে অবশ্যই নাম্বার ব্যবহার করতে হবে, ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এটা হলো রেসপন্সিভ করে দেওয়া। আপনি এখানে নাম্বার করে দিলেন। এখন এখানে যদি আপনি বলে দেন যে PL প্লিজ ইনপুট নাম্বার, আপনি এটুক বলে দিলেন। তাহলে এখন এটুক বলে দিলে আপনার কি দেখায় দেখি। আমরা এটাকে যদি রিলোড দেই, ওকে, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখানে আমরা নাম্বার দিলাম, ক্যারেক্টার দিলাম। দেওয়ার পর যদি আমরা বাইরে ক্লিক করে দেখেন বলেছে প্লিজ ইনপুট নাম্বার। এই যে এখানে আমরা যেটা লিখছিলাম, মানে এটা হলো ইউজারকে বোঝানো। যদি সে উল্টাপাল্টা কোনো কিছু লেখে তখন আপনাকে মানে তাকে মেসেজ দেবে যে আপনি নাম্বার লেখেন, নাম্বার ইনপুট করেন। তো আমরা যদি নাম্বার ইনপুট করি তখন দেখেন এই প্রবলেমটা আর নাই। আমরা কী করলাম, নাম্বার ইনপুট করলাম 01644122623। এখন আপনি বাইরে ক্লিক করেন, আপনার এই যে এখানে রেড মার্কিং করতেছে না। ওকে, এরপরে আপনি কী করলেন, আরেকটা নিলেন, কোশ্চেন নেবেন। এই কোশ্চেন আপনি কী করলেন, ধরেন আমরা পিকচার অ্যাড করতে চাই, পিকচার, অথবা আপনি দেন জেন্ডার। এখন জেন্ডার কী হবে, হয় ছেলে না হয় মেয়ে। তাহলে দেখেন এখানে কিন্তু যে মাল্টিপল চয়েস চলে আসছে। আমি কিন্তু এটা দিইনি, গুগল বুঝতে পারছে জেন্ডার কী হয়, মাল্টিপল চয়েস। এখন মাল্টিপল চয়েসে কী আসবে, 1 নাম্বার হলো মেল, 2 নাম্বার অপশন আপনাদের দিলেন কি ফিমেল। এই দেন ফিমেল আমাকে লিখতে হয় না, সে বুঝে নিছে। 3 নাম্বার অপশন নাই। যদি আপনি বলেন যে আপনার আদার্স আছে, আদার্স তো আমরা জানি তৃতীয় যেটা, এখানে আপনি আদার্স দিতে পারেন, আদার। ওকে, এইভাবে আমরা দিতে হয়। সাধারণত এখানে আদার্স থাকে না, মেল এবং ফিমেল থাকে। আমরা যদি এটাকে না দিতে চাই আমরা এখানে ক্রস করে কেটে দিতে পারি। এখন আপনি যদি বলেন যে আপনি মোবাইল নাম্বার আপনার চান, তাহলে মোবাইল নাম্বার আপনি রেসপন্সিভ করে দেন। আবার আপনার যদি মনে করেন যে আপনার মেল এবং ফিমেল আপনাকে দিতেই হবে, তাহলে এটাতে ক্লিক করে এটাকে রেসপন্সিভ করে দেন। করে দিয়ে যদি আমরা এখন এই জায়গায় গিয়ে রিলোড দেই, রিলোড দিলে তখন দেখেন এই যে মেল অথবা ফিমেল আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। যেমন আপনারা এই যে নাম সিলেক্ট করতেছেন, আপনি কিন্তু 2টা নাম সিলেক্ট করতে পারতেছেন না। এখানে হলো ওই সিস্টেমটা করে দেওয়া আছে যে আপনাকে একটা নাম নিতে হচ্ছে। আপনি এখান থেকে এই যে মেল বা ফিমেল বা আপনার নাম
দুইজনের নাম আছে, যে কোনো একজনের নাম দিয়ে আপনার সাবমিট করতে পারতেছেন। এই কঠিন হচ্ছে কি আপনাদের জন্য? ওকে, এরপরে আপনি কি করলেন, ধরেন আপনি একটা ছবি নিতে চান, আপনি একটা পিকচার, আপনি চাচ্ছেন যে আমার একটা ছবি দিতে হবে, তাহলে পিকচার আপনি অ্যাড করে দিলেন। অ্যান্ড পিকচারটা আপনার কি হবে, ছবিটা আপনার কি হবে, এই জায়গায় ক্লিক করে এই যে দেখেন ফাইল আপলোড, মানে ছবি এটাকে আপনি আপলোড করবেন। তাহলে আমাদের এখানে কি আসবে, ছবিটা আসবে হলো ফাইল আপলোডে। অ্যান্ড আপলোডে আসার পরে আপনি কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাকে কিছু কন্ডিশন বলে দিবে যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। আপনি যদি কোনো স্পেসিফিক করে দিতে চান, যেমন ছবি কী ধরনের হয়, ছবি অবশ্যই আপনার গান হবে না, গান তো কোনো ছবি না নাকি। আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে ছবি কি হয়, পিডিএফ হতে পারে, ইমেজ হতে পারে, অনেকে আবার ডকুমেন্টের ভিতরে ছবি দেয়, তাই না? তো এইভাবে আমরা এই তিনটাকে অ্যালাউ করে দিলাম। কারণ আপনার ছবি এই তিনটার ভিতরে যে কোনো একটা ফরম্যাটে আসতে হবে। এখন এই ছবির সাইজ কত হবে, আমরা দিয়ে দিচ্ছি কি 10 MB, সর্বোচ্চ 10 MB পর্যন্ত নেবে। এর চেয়ে বেশি যদি আপনার দিতে চান, তাহলে ওই ছবি এখানে আপনি ইনপুট নেবে না। যেমন আমরা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করি, ওখানে কিন্তু বলে দেয় যে আপনার ছবির সাইজ হবে 300x300 এবং এটার পিক্সেল হবে 100 কিলোবাইটের নিচে। ওই কাজটা এই জায়গা থেকে করে আপনি এখান থেকে আপনি যে 1 MB করে দিতে পারেন, আপনার চাইলে এটাকে আরও কমায় দিতে পারেন। এইভাবে আমরা এটাকে করতে পারি এখান থেকে। ওকে, দিয়ে যদি আমরা এটা রিকোয়ার্ড করে দিই, রিকোয়ার্ড করে দিলে এটাও লক হয়ে যাবে। আপনি যদি এই জায়গায় এটাকে দেখতে চান, তাহলে দেখেন এই যে আপনার ছবির জন্য এই যে আপনারা যেভাবে কাজ করতেছেন, এই যে এখানে অ্যাড ফোল্ডার আছে, আপনি একটা কম্পিউটার থেকে একটা ছবি, এখানে যে এই ছবিটা নিলেন, এটাকে আপলোড করে দিলেন, দিয়ে এই যে আপলোড করে দেন, আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। এই যে এখানে আপলোড হয়ে যাবে, এই যে আপনার ছবি আপলোড হয়ে গেলে এইভাবে আপনাকে দেখাবে। তো এইভাবে আমরা করতে পারি। আরেকটা অপশন আসছে, সেটা হলো যে আপনার ধরেন আমরা আরেকটা অপশন আসলো যে কম্পিউটার নলেজ। আপনার কম্পিউটার কী কী জ্ঞান আছে সেটা আমরা জানতে চাই। তো এই জায়গায় কম্পিউটার অবশ্যই আপনি একটা বিষয় জানেন না, আপনি একাধিক বিষয় জানতে পারেন। সেটা কি করতে পারি আমরা, এই জায়গা থেকে এই যে চেক বক্স নিব আমরা। চেক বক্স নিলে আপনি এই জায়গায় আপনি লিখলেন যে অফিস, আপনি ওয়ার্ড জানেন, ওয়ার্ড সম্পর্কে জানেন, আপনি আদার্স দিয়ে আপনি আরেকটা অপশন নিলেন, আপনি এক্সেল জানেন, এন্টার দিলেও আপনার আসবে। তারপর পাওয়ার পয়েন্ট জানেন, তারপর ইন্টারনেটের কাজ জানেন, ইন্টারনেট জানেন। তারপরে আপনার জানেন হলো আপনার ধরেন গ্রাফিক্সের কাজ আপনি জানেন। এরকম আপনি যতগুলো কাজ জানেন আপনি এইভাবে উল্লেখ করে দিলেন। এখন আমরা যদি আমাদের ডিজাইন মূল ফর্মে যাই, এখানে যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে দেখেন এই জায়গা থেকে আমরা এখন এটাকে ফিল আপ করি। আপনার নাম দিলেন হলো সেলিম। ওকে, এটা হলো মানে যেভাবেই করা আছে এটা নিয়ে নিচ্ছে আর কি ডাটাটা। আপনি এখানে করিম দেন, KARIM। ওকে, একটু সময় দিবেন আমাকে। ওকে, এখানে একটা ইনপুট দেওয়া আছে, ইনপুটটা সে ধরে রাখছে আর কি। আপনি এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। করিম দিলাম, তারপরে করিম আহমেদ রাখলেন, তার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলাম আমরা 017525646666। আমরা মোবাইল নাম্বার দিলাম, সে হলো করিম হলো মেইল। তারপরে তার একটা ছবি আপনি এখান থেকে দিয়ে দিলেন। ছবিটা আমরা দিব কোথা থেকে, এখান থেকে এই যে কম্পিউটার থেকে আপনি সিলেক্ট করে দিলেন, ছবিটা আপনি দিয়ে দিলেন, আপলোড করে দিলেন, ছবিটা আপলোড হয়ে গেল। তারপরে সে হলো কি কি জানে, ওয়ার্ড জানে, পাওয়ার পয়েন্ট জানে, আর হলো গ্রাফিক্সের কাজ জানে। এখন আপনি সাবমিট করে দেবেন। এটুকু কি বুঝছি কিনা, আমরা এটাকে করে আমরা সাবমিট করে দিলাম। তাহলে সাবমিট করে দিলে তখন কী হইতেছে, আপনাকে এই ধরনের মেসেজ দেখাবে যে মুসলিম ইন UK বাংলাদেশ
এখান থেকে আপনি কি করছেন, মানে আপনার তথ্যগুলো আপনি কি করছেন, সাবমিট করছেন, এইটুকু আসতেছে। এখন এই তথ্যগুলো আপনার যাবে কোথায়? আপনি যদি এখন এই যে আপনার ডিজাইনে যান, এই যে এই ডিজাইনটা যাবে হলো আপনাদের কাছে, ইউজারের কাছে, বাট মানে এই যে আর এই ডিজাইনটা থাকবে হলো আমার কাছে। এই ডিজাইন আমি আপনাকে দিব না, কারণ এটা যদি আমি আপনাকে দিই তাহলে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। আপনি আমরা ডিজাইনটা দিব না, দিব হলো কোনটা, এই যে এটা হলো ইউজার পার্ট। ইউজার কি করবে, এখানে হলো আপনার এই যে তথ্যগুলো দিতে পারবে। বাট আমরা যদি তাকে ডিজাইনটা দিয়ে দেই তখন সে কিন্তু এখানে ফার্স্ট নেমের জায়গায় কাইটে অন্য কিছু দিয়ে দিতে পারে। এই জন্য আমরা আমাদের ডিজাইন দিব না, তাদেরকে দিব হলো এই লিঙ্কটা। এই যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে বারবার কপি করে দিয়ে দিই, এই লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমি দেই না, কারণ এটা হলো আমার এডিট ডিজাইনের পার্ট। এই যে এখানে লেখা আছে এডিট, আর এটা হলো কি আমার এই যে ভিউ ফর্ম, মানে এটাতে আপনি শুধু দেখতে পারবেন, এডিট করতে পারবেন না। আর যদি আমি আপনাকে এডিট ভার্সনটা দিয়ে দিই তখন আপনি এডিট করতে পারবেন। ওকে, তো আমরা একজনের করিম নামের একজনের তথ্য দিয়ে দিয়েছিলাম। সেই তথ্যটা দেখেন, এই যে এখানে রেসপন্সের ভিতরে একজনের তথ্য চলে আসছে। এখানে আমরা ক্লিক করলে দেন এই যে করিম নামের যে ব্যক্তি করিম আহমেদ, তার মোবাইল নাম্বার এইটা, তার এই যে ছবি দেওয়া হয়েছিল এইটা, আর হলো সে এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এগুলোর ভিতরে সে জানে কোনটা কোনটা, ওয়ার্ড জানে, পাওয়ার পয়েন্ট জানে, আর গ্রাফিক্স জানে। আর এই যে এক্সেল 0 মানে সে এক্সেল সম্পর্কে কিছু জানে না, ইন্টারনেট 0% মানে ইন্টারনেট সম্পর্কে সে কিছু জানে না। আমরা এই ধরনের একটা ফর্ম ফিল আপ করছিলাম। তো এখন এটাকে যদি আমরা এক্সেলে দেখতে চাই, এই জায়গায় হলো এক্সেল শিট আছে, আপনি এখানে ক্লিক করে আপনি ক্রিয়েট যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা এক্সেল শিটে ওই ব্যক্তির তথ্যটা দেখতে পারবো। এই যে এখানে দেখেন, এই যে উনি হলো কখন এটা করছে, ফার্স্ট নেম কী ছিল, লাস্ট নেম কী ছিল, মোবাইল নাম্বার কী ছিল, মেল কী দিয়েছিলাম, এই যে গুগল ড্রাইভে যে এই ছবিটা দেওয়া হয়েছিল, আর হলো সে কম্পিউটার কী কী জানে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ওকে, এখন আপনি যদি এখান থেকে এই ফর্মটা যদি আমি আবার ফিল আপ করি, যে আমরা ফার্স্ট দিলাম সেলিম, লাস্ট নেম আমরা দিলাম না দিয়ে আমরা এখানে মোবাইল নাম্বার দিলাম, লাস্ট নেম না দিয়ে যখন আমরা এই জায়গায় আসবো তখন এখানে আপনাকে রেড মার্কিং করবে, মানে আপনাকে বলবে যে এটা আপনাকে দিয়ে তারপরে যাইতে হবে, এছাড়া আপনাকে যাইতে দিবে না। আপনার যদি তারপরেও ধরেন আমি গেলাম, মোবাইল নাম্বার আমরা দিলাম 01644122623, মোবাইল নাম্বার দিলাম, জেন্ডারে আমরা মেল দিলাম, পিকচার আমরা একটা ছবি আমরা এখান থেকে ধরেন এটা দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। এখন আমরা কম্পিউটার নলেজের ভিতরে আমরা কিছুই দিলাম না, আমি কম্পিউটার সম্পর্কে কিছু জানি না। তাহলে এখন যদি আমি সেন্ড করতে যাই তখন আপনাকে আটকাবে, কোন জায়গায় আটকাবে, এই যে রেড মার্কিং যে জায়গাটা ছিল, আপনি দেখেন এই ফর্মেট আর সেন্ড করতে পারবেন না। আপনি যতবারই সেন্ড করতে যান ঘুরে ঘুরে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। কি বলতেছে যে এই জায়গায় আপনাকে কি বলে, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, মানে রিকোয়ার্ড বলতে কি এটা রেসপন্সিভ কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর আপনাকে দিয়ে যেতেই হবে। এখন আপনি যদি এখানে আপনি বলে দেন যে সেলিম আহমেদ দিলেন, যখন আপনি এটাকে অ্যান্সার করে দিলেন, আপনি দেখেন এই জায়গায় কিন্তু আপনি রেসপন্সিভ করে দেয়নি। রেসপন্সিভ আপনি বুঝবেন কীভাবে, লেখার পরে একটা রেড মার্কিং থাকবে, স্টার চিহ্ন, এই জায়গায় যেহেতু নাই তাহলে এটা আমার ম্যান্ডেটরি না, আমরা ফিল আপ করলেও হবে না করলেও হবে। এখন যদি আমরা সাবমিট করে দিই সাবমিট হবে, দেখেন সাবমিট হয়ে গেছে। আমরা যদি এই জায়গায় দেখতে চাই, দেখেন এই যে সেলিম আহমেদ, সে ফার্স্ট নেম সেলিম, লাস্ট নেম আহমেদ, তার মোবাইল নাম্বার এটা, সে হলো মেল, এবং তার হলো একটা ডকুমেন্টস আসছে, তারপরে সে হলো কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ তার নাই, এই কম্পিউটার ঘর তার ফাঁকা। আমরা যদি এটাকে এইভাবে দেখাই, এই কম্পিউটার ঘর হলো তার ফাঁকা, এই যে এই ঘরটা হলো তার ফাঁকা, এখানে কোনো তথ্য নাই। যেটা হলো করিমের ছিল ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং গ্রাফিক্স ছিল। কারণ সেলিমের সরি কোনটা আচ্ছা, এক্সেলে হলো এটা আপনি দেখবেন হলো আমরা কোশ্চেনগুলো হলো এইভাবে ডিজাইন করি। ডিজাইন করার পর এই যে রেসপন্স, এখানে রেসপন্স আছে। রেসপন্স মানে কি, আপনার এই ফর্মের ভিতরে কতজন ব্যক্তি এই পর্যন্ত রেসপন্স করছে, 2 জন ব্যক্তি রেসপন্স করছে, এই 2 জনের ডাটা দেখাবে। এখানে আপনি ক্লিক করলে এই যে করিম এবং সেলিম এই 2 জনের ডাটা আপনাকে দেখাবে। যদি আপনি এটাকে এক্সেল আকারে দেখতে চান তখন দেখুন এই যে এখানে লেখা আছে,
এই চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনাকে এক্সেল শিট আকারে দেখাবে। জি স্যার। বুঝছি? ওকে, এইটুকু ক্লিয়ার। ক্লিয়ার হয় তাহলে আরেকটু কাজ আছে, এটা দেখে আমরা ক্লাস শেষ করব। এখানেই আরেকটু কাজ আছে। এইটুকের ভিতরে কারো প্রবলেম আছে কিনা? ওকে, নেই। এখন আমরা কি করতে চাই, ধরেন এটার উপরে আমরা একটা লোগো দিতে চাই। লোগোটা আমরা কিভাবে দেব, সেটা হলো কি, আপনি ক্লিক করবেন হলো এই যে এই জায়গাতে কাস্টম থিম। কাস্টম থিমে ক্লিক করলে এখানে আপনি কাস্টম করতে পারেন। এখানে দেখেন চোজ ইমেজ বলা আছে। চোজ ইমেজে ক্লিক করলে আপনি একটা ইমেজ দিতে পারবেন। কি ইমেজ দিবেন, একটা আপলোড করেন। ব্রাউজার দিয়ে আপনি কি করলেন, আপনার ডেস্কটপ থেকে একটা লোগো নিয়ে আসেন। ডেস্কটপ কোথায়, ডেস্কটপ আমাদের এখানে লোগো আছে, আমরা এই লোগোটাকে দিতে চাই অথবা এই লোগোটাকে দিতে চাই, দিয়ে আপনি ওপেন করে দেন। ওপেন করে দিলে দেখেন এই যে লোগোটা দেখা যাচ্ছে, এই যে ঘর করে দেখাবে। আপনি যদি বলেন যে না আমি এই লোগো দিব না, আমি লোগো দিব এটা, প্রবলেমটা আপনি দেখেন আগে। আপনি লোগো দিলেন এইটা, এই লোগো দিলে প্রবলেমটা কি হয়েছে, আপনার এই যে এইটুকু হলো জায়গা, এই জায়গার তুলনায় আপনার লোগোর সাইজ হলো বড়। তো এটা যদি আপনি দেন, পুরো লোগোটা আপনাকে শো করবে না। এই জন্য আপনাকে করতে হবে কি, এই যে এই ঘরের সাইজ, এই যে যতটুকু আপনাকে দেখাচ্ছে ঘর, এতটুকু সাইজের ইমেজ বানাতে হবে আপনাকে। এই জন্য আমরা কী করবো, যেমন আমাদের এই ইমেজটা অতটুকু সাইজ বা এই লোগোটা অতটুকু সাইজ করে দেওয়া আছে, যার কারণে দেখেন ওই ঘরের ভিতরে পুরো লোগোটা চলে আসছে। আসার পর আপনি এখানে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে কী হবে, আপনার লোগোটা দেখবেন উপরে চলে গেছে। এই যে লোগো উপরে চলে আসছে। আবার এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা এই যে ধরেন এই কালার দিলাম, আবার এখান থেকে বডি কালার এটা দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আমরা এই কালার দিয়ে বডি কালার এটা দিলাম, দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আর হলো এই যে থিম কালারগুলো চেঞ্জ হয়। আপনি যদি এই কালারও দিতে পারেন, এই কালার দিয়ে আপনি এখানে এই কালার দিতে পারেন। এটা হলো আপনার ডিজাইন। বুঝতে পারছি কিনা আমরা? এখন এটাকে আপনি যখন কাস্টমারের কাছে দিবেন, আপনি এখানে রিলোড দেন, এটাকে দেখেন উনি হলো এটা দেখতে পারবেন। এখন আপনি আপনার মতো করে এখন ফর্ম মানে এই মানে ফর্ম ফিল আপ করবে, এখানে ফিল আপ করে সে সাবমিট করে দেবে। আর আপনার তথ্যগুলো আপনার জায়গা থেকে এই যে এখানে রেসপন্সিভ থেকে আপনি দেখতে পারবেন। যে সাবমিট করবে সে দেখতে পারবে না, দেখতে পারবেন আপনি, কারণ ডিজাইন হলো আপনার হাতে। আর তার হাতে হলো শুধু হলো মানে সে হলো কি করবে, ভিউ ফর্মটা আছে, সে শুধু কাজ করতে পারবে, সে দেখতে পারবে না, এডিটও করতে পারবে না। সে যদি ভুল করে কোনো কিছু লিখে সেন্ড করে দেয়, তাহলে সেটা ভুল হিসেবে আসবে। আপনি কি করে নেবেন, তখন আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন। এই যে এক্সেল শিট থেকে আপনাকে তখন বলবে যে স্যার আমার এটাতে এই প্রবলেম হয়েছে, যেমন আমার এখানে সেলিম আহমেদ হবে না, এই জায়গায় হবে সেলিম রেজা হবে। তাহলে তখন উনি আপনাকে মানে জানাই দিলে তখন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। বাট এই কাজটা সে করতে পারবে না, আপনার কাছে আসতে হবে এটাকে সলিউশন করতে গেলে। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার গুগল ফর্ম ক্লিয়ার। স্যার আপনি যদি লগ আউটটা দেন, তাহলে তো ওইটা আবার অংশ ফোন নাম্বারও দিয়ে আবার লগ আউটও দেই, ওইখানে আবার কিভাবে যে যোগ হয় ওইটা একটু দেখাবেন? ওকে, আমরা ডিজাইনে তাহলে লগ আউট একটা অপশন যোগ করি, লগ ইন এবং লগ আউট, তাই তো? এখানে কি আমরা প্লাস দিয়ে নিব আরেকটা, এখানে আমরা বলে দিলাম কি এটাতে ক্লিক করতে হবে, এখানে প্লাস দেন, তাহলে নিচে আসছে, এখানে আপনি কি দেন, লগ ইন করে দিলাম। এখন লগ ইন কী হবে, টাইম হবে, তাহলে আপনি এখান থেকে কী করে দেন, সিলেক্ট করে দেখেন এই যে টাইম আসছে, তাহলে টাইম আপনি দিয়ে দিলেন। দিয়ে এটা আপনি একটা হলো লগ ইন, একটা হলো লগ আউট, আরেকটা আপনি নেন লগ আউটের জন্য। আমরা এখানে কি দিলাম, লগ আউট, লগ আউট দিলাম। লগ আউটটা কী আসবে, আমরা লগ আউটে তো অবশ্যই আমরা সময় দেব, তাহলে আমরা এটাও টাইম দিলাম, এটাও টাইম দিয়ে দিলাম। এখন আপনি কি করলেন, ইউজারের কাছে আমরা এটাকে সাবমিট করে দিলাম। তাহলে আপনি দেখেন এই যে এইভাবে আসতেছে লগ ইন, এখানে আপনি টাইম বসাবেন, লগ আউট এখানে টাইম বসাবেন। আমরা এখানে ফর্মটা এখন আবার নতুন করে ফিল আপ করি, এখানে দিলাম হলো রহিম,
রহিম কাজী, এটাকে আমরা ছোট করে দিই। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেন 01721572700। রহিম কাজী, সে হলো মেইল, তার হলো ছবি, আপনার একটা ছবি দিতে হবে। ছবি আপনার দিয়ে দেন হলো এখান থেকে, আমরা একটা ছবি দিয়ে দিলাম, এটা আপলোড করে দিলাম। তারপর কি হলো, সে হলো এক্সেল সম্পর্কে শুধুমাত্র জানে, তার লগ ইন টাইমটা হলো 7:30। 7টা দিবেন এখানে, আর এখানে দিবেন 30, দিয়ে আপনার AM না PM এখানে ক্লিক করে আপনার PM করে দিলেন, দিয়ে আপনার সাবমিট করে দেন। আমরা তো এইভাবে কাজটা করতেছি। সাবমিট করে দিলে এখন দেখেন আমরা এক্সেল শিটে গিয়ে এই যে রহিম কাজী, তার মোবাইল নাম্বার এটা, সে হলো এটা, সে হলো শুধুমাত্র এক্সেল জানে, আর হলো তার এই যে লগ ইন টাইমটা সে চলে আসছে। এখন আপনি আবার ক্লাস শেষ করে কি করতেছেন, এই জায়গায় এসে আবার করতেছেন কি, মানে এটাকে আপনার ফিল আপ করতেছেন কি, আপনার আমরা নাম কি দিছিলাম, রহিম, রহিম কাজী নাম দিছিলাম। ওকে, তাহলে আমরা এখানে আবার নাম দেই রহিম, এটা আমি লিখে দিতেছি, আপনি হলো লিখে দেন, আপনি হলো সিলেক্ট করে দেন রহিম কাজী। মোবাইল নাম্বার কি দিছিলাম 01721572700। তারপরে দিছিলাম হলো সে হলো মেইল, তার ছবি, এখন আর ছবি কি রেসপন্সিভ করে দেওয়া আছে, ছবি দিতে হবে। আমরা ছবির জায়গায় রেসপন্সিভ করব না, কারণ ছবি সে বারবার দিবে না, ছবি তো একবার দিবে সে। ওকে, তারপরে সে এক্সেল সম্পর্কে জানে, এগুলো তার আমার দরকার নেই। এখন শুধু সে কী করতেছে, লগ আউট টাইমটা দিতেছে। লগ আউট টাইম কী করলেন, 9:30 আপনার দিয়ে দিলেন, 9টা কত দিলেন, 30 মিনিট, 30 হলো PM। এখন আপনার সাবমিট করে দেন। সাবমিট করে দিলে আপনার তথ্যটা আমার কাছে চলে আসছে। এই যে দেখেন, একই রহিম নামে একই ব্যক্তি, সে হলো আপনার 9:03 একবার হলো লগ ইন করছে, আবার এই 9:09 একবার লগ ইন করছে, 9:10 আবার লগ ইন করছে, মানে সে হলো ডাটা দিছে। এখন এই ডাটার ভিতরে দেখেন দুইটা আসছে, একটা হলো যে লগ ইন টাইম, একটা হলো লগ আউট টাইম চলে আসছে। হ্যাঁ, আপনার নাম তো দুইবার হবে, একবার লগ ইন করছেন আবার লগ আউট করছেন, দুইটা এন্ট্রি হবে না? হ্যাঁ, দুইবার যায়। আমরা যদি একটু দেখি এখন, আমরা যদি আমাদের ফর্মটা দেখতে চাই, আপনার আমাদের ফর্মটা হলো কোনটা, এটা ছিল। হ্যাঁ, এটাতে আমরা যদি এই যে রেসপন্সিভ, এটা হলো আমার জায়গাতে, আমি যদি দেখি, দেখেন এই যে আপনারা এখানে দুইটা কাজ করতেছেন। একই ব্যক্তি, যেমন সে হলো এই জায়গায় লগ ইন করছে, আবার এই জায়গায় এসে সে আবার আরেকজন হলো লগ আউট করছে। লগ আউটের সময় কিন্তু তার লগ ইন টাইমটা নাই। যেমন আমরা যদি একজনকে বলেই দিতে চাই, ধরেন মাসুদ রানা আছে অথবা সাদিকুল ইসলাম, সে করছে কি লগ ইন টাইম দিয়ে রাখছিল 9:49 AM। এটা হলো আমাদের, আমরা যদি আপডেট আসে, এটা মানে অনেক আগে, আমরা রিসেন্টলি যেগুলো করছি এগুলোতে যদি আসে, যেমন ইভিনিং শিফট, আমরা যদি রাসেল ভাইটা দেখতে চাই, যে রাসেল ভাই উনি হলো কি করছিল, আপনার লগ ইন করছিল 7:32, আবার লগ আউট করছে কয়টায়, রাসেল ভাই লগ আউট করছিল 9:27 লগ আউট করছে। এটা হলো গতকালকের রিপোর্ট। আপনি এই টাইমটাই দিছিলেন না রাসেল ভাই? তো প্রত্যেকে দেখেন আপনারা এই যে লগ ইন টাইম যেটা দিচ্ছেন, আবার লগ আউট করার সময় এটা দিচ্ছেন। এই জন্য আপনার লগ ইন করার সময়, লগ আউট করার সময় শুধুমাত্র আপনার নাম এবং লগ আউট টাইম, এই দুইটা দিলে এনাফ। আপনাকে এই যে বারবার মোবাইল নাম্বার, আবার এই যে ব্যাচ নাম্বার, এগুলো দরকার নেই। আপনি তারপরেও অনেকে দিয়ে দিতেছে, দিয়ে দিলে আমি কী করে দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দিই। আপনি দিতেছেন, তারপর হয়তো আমি বলে দিচ্ছি, হয়তো বা অনেকেই বোঝেন নাই, না বোঝার কারণে বা ভুলক্রমে আবার দিয়ে দিচ্ছেন, তো এটাকে আমি কী করে দিই, পরবর্তীতে ডিলিট করে দিই। প্রত্যেকটা জায়গায় দেখেন, এই যে এই জায়গাতে আপনি লগ ইন করছেন,
যেমন এই যে কি বলছে আন্নান নাকি আন্না বড়ুয়া, উনি সরি অনন্যা বড়ুয়া, উনি হলো 7 তারিখে মোবাইল নাম্বারটা দেয়নি, যার কারণে মোবাইল নাম্বার আসেনি। আবার এই জায়গায় মোবাইল নাম্বার যদি দিয়ে থাকতেন তাহলে আমরা এখান থেকে এখানে কারেকশন করে নিতাম, বাট এখানে তো আমার দরকার নেই যে আপনার মর্নিং শিফট, কারণ আমার তো এখানে বলাই আছে মর্নিং শিফট, তো এখানে তো আপনার মানে এই জায়গায় আমার বলার দরকার নেই। বাট আপনি যদি এই জায়গায় মর্নিং শিফট না দেন, যেমন এই জায়গায় দেখেন একজনের ভুল আসছে, সেটা হলো যে ওনাকে যদি আমরা বলি আমার কাজ হলো মর্নিং শিফট বাট উনি হলো ইভিনিং শিফটে, মানে এই জায়গায় সে কি করছে, সে কিন্তু আসলে মর্নিং শিফট বাট সে ভুল করে সিলেক্ট করছে কি ইভিনিং, সে ইভিনিং হবে না, এটা ভুল হয়ে গেছে, এটা আমরা ঠিক করে দেবো, আমি মর্নিং করে দিলাম। বুঝতে পারছি? তাহলে এই যে মর্নিং শিফটে যারা থাকবে তাদের লিস্টগুলো এখানে আসবে, ইভিনিং শিফটে যারা থাকবে তাদের শিটগুলো এখানে আসবে। আমরা যদি ইভিনিং শিফট দেখতে চাই, যে ইভিনিং শিফট এই ঘরে এই যে এই নামগুলো, মর্নিং শিফটে তখন এগুলোতে আর কোনো নাম নেই। ক্যালমাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। এটা হলো ক্যালমা ছিল আর কি। তো এই ছিল আর কি আমাদের আজকের ক্লাস। আমরা গুগল ফর্মটা এইভাবেই করি সাধারণত। তো তারপরেও যদি কারো প্রবলেম থাকে, আমরা আমাদের ক্লাস টাইমও প্রায় শেষ, তারপর যদি জানা থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে অ্যান্সার করব।